নমস্কার। চন্দ্রিকার গল্প পাঠর আসরে শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ। পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। সপ্তম অধ্যায় শেষ। আজকে বাকি অংশ পড়ছি। হোসেন আসিল 3 দিন পরে রাত্রের স্টিমারে। প্রতীক্ষা করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল। হোসেনকে দেখিবা মাত্র সমস্ত চাঞ্চল্য তাহার অন্তর্হিত হইয়া গেল। নির্ভয় নিশ্চিন্ত রহস্যময় সদানন্দ মানুষটির সাহচর্যে মুহূর্তে সমস্ত উত্তেজনা জুড়াইয়া যায়। কঠিন কর্তব্য সম্পন্ন করার গর্ব, আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই বটে, ভালোয় ভালোয় কুবের চাঁদপুরে আসিয়া পৌঁছিতে না পারিলেও কিছুই আসিয়া যাইত না বটে হোসেনের। মৃদু মৃদু হাসিয়া সে বলিত, দরিয়ায় চুবাইয়াই শোনাও, বালা করছো কুবের ভাই। হোসেন নৌকায় আসিয়া বসিল। সকলে তাহাকে ঘিরিয়া রহিল। ছইয়ের মধ্যে নছিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভিতর হইতে চাহিতে লাগিল। হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে। মৃদু মৃদু হাসেন হোসেন। সকলের কুশল জিজ্ঞাসা করেন। দাড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলিয়া ডাকে। আমিনউদ্দিন মেয়ের খবর জিজ্ঞাসা করিলে বলে তাহাকে সে বাহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আসিয়াছে। দুশ্মন বলিয়া গালি দিয়া হোসেনকে সে নাকি কড়া কড়া কথা বলিয়াছে অনেক। আমিনউদ্দিন চোখ ছলছল করে। সে বলে, আল্লাহ জানে মিয়া, আর ফিরা আমু না বাবলি মনটা পোড়ায়। হোসেন বলে, ফিরনের মন থাকলে কও মিয়া অহন, জাহাজে তুইলা দি তোমারে কাইল, খুশ না হইলে কেন যাবা? আমিনউদ্দিন নীরবে মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাইল তোমাগো নিকাশারি? আমিনউদ্দিন বিস্মিত হইয়া বলে, কাইল কেন? ময়না দ্বীপে দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়না দ্বীপে মোল্লা পামু কই? রাজবাড়ির আজিজ সাহাব কন ময়না দ্বীপে 100 জনা মানুষ হলি আর মসজিদ দিলি আর হিঁদুরে জমিন না দিলি গিয়া থাকতে পারেন। তা পারুম না মিয়া। হিঁদু না নিলি মানুষ পামু কই? হিঁদু নিলি মসজিদ দেবো না, কেমনে দেবো কও? মুসলমানে মসজিদ দিলি হিন্দু দেবু ঠাকুর ওর? না মিয়া, আমার দ্বীপের মধ্যে ও কাম চলব না। সকলে অভিভূত হইয়া শোনে। হোসেনের মুখে ময়না দ্বীপের কথা কুবের কখনো শোনে নাই। আজ হোসেন বলিতে থাকে ওই দ্বীপটির জন্য তার কত দরদ। নিলামে দ্বীপটি কিনিবার পর ওখানে জনপদ বসানোর স্বপ্ন দেখিতেছে সে। জীবনে আর তার দ্বিতীয় উদ্দেশ্য নাই, কামনা নাই। 1000 দেড়েক মানুষ ওখানে চলাফেরা করিতেছে। 1 বিঘা জমিও দ্বীপের কোনোখানে অকর্ষিত নাই। মরিবার আগে এইটুকুও শুধু সে দেখিয়া যাইতে চায়। কত অর্থ ও সময় সে ব্যয় করিয়াছে দ্বীপের পিছনে। ময়না দ্বীপের নেশা পাইয়া না বসিলে আজ তো সে বড় লোক। একসঙ্গে তাহার এতগুলি লাভবান ব্যবসা দাঁড়াইয়া গিয়াছে যে ভাবিতে বসিলে আল্লাহর করুণার পরিচয়ে মাথা নত হইয়া আসে। ময়নাদ্বীপ ব্যাপিয়া একদিন মানুষের জীবনের প্রবাহ বহিবে বলিয়া যে কাজে হোসেন হাত দেয় সেই কাজ খোদাতালা সফল করিয়া দেন। টাকা না থাকিলে সে পারিবে কেন এই কঠিন কাজ সম্পন্ন করিতে? কি কও রসুল, নিকাশারি কাইল? রসুল সায় দিয়া বলে, আমি কি কমু মিয়া, যা মন লয় করেন। হোসেন বলে, বইন কি কয় জিগাও। রসুল ছইয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নছিবনের মত আছে। আমিনউদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে। আপন মনে কি যেন সে ভাবিতে থাকে বন্দরের আলোকমালার দিকে চাহিয়া। কুবের সবিস্ময়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায় কুড়াইয়া নিয়া জোড়াতালি দিয়া নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজাবৃদ্ধির ব্যবস্থার দিকে তাহার সজাগ দৃষ্টি।
হোসেনের উদ্দেশ্যই হয়তো তাই। আমিনুদ্দির মতো জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত, হতাশ ও নিরুৎসাহ মানুষগুলোকে আসলে তাহার প্রয়োজন নাই। ওরা তাহার দ্বীপটি যে নবীন নরনারীতে ভরিয়া দিবে, সে তাহাদেরই প্রতীক্ষা করিয়া আছে। অনেক রাত্রে হোসেন বিদায় গ্রহণ করিল। নৌকায় তখন জল্পনা কল্পনার অন্তর হইল না। প্রথম বিস্ময়টা কাটিয়া যাওয়ার পর আমিনুদ্দির সঙ্গে সকলে হাস্যপরিহাস জুড়িয়া দিল। ঠাট্টা করিতে বড় মজবুত শম্ভু। তার এক একটা কথায় নৌকায় হাসির কলরব উঠিতে লাগিল। ছইয়ের মধ্যে রমণী দুটি পর্যন্ত মাঝে মাঝে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মুখে কাপড় চাপা দিতে লাগিল। পরদিন আমিনুদ্দির সঙ্গে নছিবনে নিকা হইয়া গেল। তার পরের দিন কতকগুলি চাষের যন্ত্রপাতি, 3-4 বস্তা আলু, 1 পিপা সরিষার তৈল, কাঠের একটা বাক্স বোঝাই নুন, কতগুলি সস্তা বিলাতি কম্বল, 1 বস্তা কাপড় জামা, এইসব অজস্র জিনিসপত্রে হোসেন নৌকা বোঝাই করিয়া ফেলিল। রাত্রি প্রভাত হইলে বলিল, নাও খোলো কুবির বাই। কোন দিকে যামু মিয়াবাই? হোসেন বলিল, সমুন্দর। সারাদিন এই তীর ঘেঁষিয়া নৌকা চলিল। কেতুপুরের পদ্মায় যে নৌকাকে অত্যন্ত বৃহৎ মনে হইয়াছিল, এখন সেটিকে কুবেরের মোচার খোলা বলিয়া মনে হইতে লাগিল। পরদিন অপরাহ্নে নোয়াখালী জেলার নারিকেল বৃক্ষপূর্ণ তীরভূমিতে নৌকা বাঁধা হইল। এদিকে কুবের কখনো আসে নাই। বিস্ময়ের সঙ্গে সে হোসেনকে জিজ্ঞাসা করিল, এই কি সমুন্দর? হোসেন একখানা ম্যাপ বাহির করিল। আঙুল দিয়া সে কুবেরকে চিনাইয়া দিতে লাগিল মেঘনার মোহনার দ্বীপগুলি, সিদ্ধিদ্বীপ, বিদয়দ্বীপ, সন্দ্বীপ, হাতিয়া প্রভৃতি। আরও পশ্চিমে মানপুর দ্বীপ, দক্ষিণ সারাজপুর, বন্দরা দ্বীপ। আর ওই যে ছোট ছোট বিন্দুগুলি দেখা যায় 22 নম্বর মোটা লাইনটার উপরে, ওগুলি মানিক দ্বীপপুঞ্জ। চিনিতে পারিতেছে কুবের? আর ওই পূব পশ্চিমের 22 নম্বর লাইন আর উত্তর দক্ষিণের এই 91 নম্বর লাইনটা যে বিন্দুতে পরস্পরকে অতিক্রম করিয়াছে, এই বিন্দুটির কিছু উত্তর পূর্বে ওই যে একটি সবুজ বিন্দু দেখা যায়, ওর নাম ময়নাদ্বীপ। জানে কুবের, ওরই নাম ময়নাদ্বীপ। আর ঘণ্টা 10 নৌকা বাহিয়া তাহারা নোয়াখালী তীরভূমিকে পিছনে ফেলিবে। তারপর হাতিয়া ডাইনে রাখিয়া ধনমানিক দ্বীপ ছুঁইয়া ধনমানিক দ্বীপ আর বাবনাবাদ দ্বীপের যোগরেখার সঙ্গে 42 ডিগ্রি কোণ করিয়া পূর্ব দক্ষিণে নৌকা বাহিলে একদিনে ময়নাদ্বীপে পৌঁছানো যাইবে। কুবের ভালো বুঝিতে পারে না। হাঁ করিয়া নকশা, রেখা ও লেখাগুলোর দিকে চাহিয়া থাকে। কে জানে ওর মধ্যে মধ্যে ডাঙা ও জলের পার্থক্য কী কৌশলে আঁকা আছে, সে তো কোনো প্রভেদ বুঝিতে পারে না। হোসেন মিয়া যে কত বড় দক্ষ নাবিক, দিকচিহ্নহীন সমুদ্রের বুকে তাহার নৌকা পরিচালনা দেখিয়াই তাহা বোঝা গেল। সামনে একটা কম্পাস রাখিয়া সে হাল ধরিয়া বসিল। নৌকার 6 জন মাঝি টানিতে লাগিল দাঁড়। সারাদিন পরে রক্তিম সূর্য সমুদ্রের জলে ডুবিয়া গেল। পূর্বে বহু দূরে কালো বিন্দুর মতো একটি দ্বীপ ছাড়া সূর্য শুধু দেখাইয়া গেল আকাশ ও জলরাশি। রাত্রেও দাঁড় টানার বিরাম হইল না। পালা করিয়া দুজন দুজন মাঝিকে 2 ঘণ্টা করিয়া ঘুমানোর অবসর দিয়া 4 জনকে হোসেন সবসময়ে বসাইয়া রাখিল দাঁড়ে। নিজে 1 মিনিটের জন্যও চোখ বুঝিল না। নৌকার সকলে হয়রান হইয়া গেল। কুবেরের মনে হইতে লাগিল নৌকা বাহিয়া জীবনে সে আর কোনো দিন এত শ্রান্ত হইয়া পড়ে নাই। সকালবেলা দেখা গেল চারদিক নিবিড় কুয়াশায় ঢাকিয়া গিয়াছে।
হোসেন বলিল, বৈঠা থো কুবির, নোঙর ফেলো। এতখানি কাছি টানিয়া নোঙর সমুদ্রের তলে গিয়া ঠেকিল যে কুবেরের মনে হইল নোঙরটা পাতালে গিয়া পৌঁছিয়াছে। কুয়াশায় নৌকা চালাইবার উপায় নাই। ধনমানিক দ্বীপের কাছাকাছি তাহারা আসিয়া পড়িয়াছে। কুয়াশায় দেখিতে না পাইয়া পাশ কাটাইয়া দূরে চলিয়া গেলে বিপদ হইবে। এই দ্বীপটির অবস্থান দেখিয়া তবে ঠিক করা যাইবে বাবনাবাদ দ্বীপের সঙ্গে ইহার যোগরেখা। তারপর সোজা আগানো চলিবে কম্পাসের উপর নির্ভর করিয়া একেবারে ময়না দ্বীপের দিকে। সারাদিন নৌকার অবস্থান বুঝিতে পারা যাইবে কিনা সন্দেহ। অপেক্ষা করিতে হইবে রাত্রির জন্য। রাত্রে তারা উঠিলে ওই যে অদ্ভুত যন্ত্রটা আছে হোসেনের, ওই যন্ত্রের ভিতর দিয়ে আকাশের দিকে চাহিয়া তবে হোসেন বলিতে পারিবে কোন দিকে কত দূরে ধনমানিক দ্বীপ লুকাইয়া আছে। কি জানো মিয়া, কলের জাহাজ হলি জানুন যায় কত জোর চলতেছি, ঘন্টায় করমাইল আলাম, সমুদ্রের কোনখানে রইছি হিসাব করলি মেলে। নাও চালাইয়া জানুম কিবা। দাড়িতে হাত বুলায় হোসেন। সকলকে অভয় দিয়ে আবার বলে, ডরাইও না, 10 বাজলি কুয়াশা থাকবো না। আজকাল রোজ বিহানবেলা কুয়াশা হয়। এরে কি কুয়াশা কয় মাঝি? বসিয়া বসিয়া হোসেন গল্প বলে, সকলে শোনে। এ যেন কেতুপুরেরই এক ভাঙা কুঠিরে হোসেনের আড্ডা বসিয়াছে। এমনই কুয়াশার মধ্যে একবার সে সমুদ্রের বুকে হারাইয়া গিয়াছিল। 3 দিন নোঙর ফেলিয়াছিল সমুদ্রে। জল ফুরাইয়া গিয়া শেষের দিন তৃষ্ণায় ছাতি তাহাদের ফাটিয়া গিয়াছিল। তারপর হোসেন কম্পাস কিনিয়াছে, তারা দেখিয়া নৌকার অবস্থান নির্ণয়ে যন্ত্র কিনিয়াছে। চাটগাঁয়ে হোসেন যখন জাহাজের কাজ করিত, খালাসির কাজ করিতে করিতে শেষ পর্যন্ত একটা মালবাহী স্টিমারের বোসান পর্যন্ত সে হইয়াছিল। সেই সময় এক সাহেব ক্যাপ্টেনের কাছে সে এসব যন্ত্রের ব্যবহার শিখিয়াছে। বড় বড় জাহাজ চালাইয়া হোসেন এখন পৃথিবী ঘুরিয়া আসিতে পারে। পৃথিবী সে কি ঘুরিয়া আসে নাই? সে কাহিনী বলিবার মতো বটে। 20 বছর বয়সে হোসেন বাড়ি ছাড়িয়া পলাইয়াছিল। তারপর অর্ধেক জীবন সে তো দেশ বিদেশে ঘুরিয়াই কাটাইয়াছে, নদীর বুকে ও সমুদ্রে। অনেক বেলায় আস্তে আস্তে কুয়াশা মিলাইয়া গেল। নোঙর তোলা হইল। 2 ঘন্টা পরে দূরে দেখা গেল ধনমানিক দ্বীপ। কম্পাসটা সামনে রাখিয়া হোসেন হাল ধরিয়া বসিল। পরদিন ভোরবেলা তাহারা ময়না দ্বীপে পৌঁছিয়া নোঙর ফেলিল। এই ময়না দ্বীপ 5-6 বৎসর ধরিয়া যে রহস্য নিকেতনের কথা সে শুনিয়া আসিয়াছে। কুবের যেন একটি মাত্র দৃষ্টিপাতে সমস্ত দ্বীপটিকে দেখিয়া ফেলিতে চায়। দ্বীপের খানিকটা ডিম্বাকৃতি, খানিকটা ত্রিকোণ। দ্বীপের দীর্ঘতম পরিসর প্রায় 11 মাইল। হোসেন নিজে মাপিয়া দেখিয়াছে। দ্বীপের যেখানে নৌকা ভিড়িয়াছিল সেদিকে খানিকটা অংশ পরিষ্কার করিয়া বসতি স্থাপিত হইয়াছে, চাষ হইতেছে, বাকি অংশ জঙ্গলে ঢাকা। পশ্চিম দিকে অসংখ্য নারিকেল গাছ। সমস্ত দ্বীপে ছড়াইয়া না পড়িয়া গাছগুলি এক স্থানে ঘন হইয়া মাথা তুলিয়াছে কেন বোঝা যায় না। জমি অত্যন্ত নিচু, এত নিচু যে আশঙ্কা হয় যেদিন খুশি হইবে সেদিনই সমস্ত দ্বীপটিকে সমুদ্র গ্রাস করিয়া ফেলিবে। দ্বীপের মাঝখানে 1 মাইল পরিমিত একটা লোনা জলা আছে। সমুদ্রের চেয়েও ওখানটা বুঝি নিচু। খাল কাটিয়া যোগ করিয়া দিলে সমুদ্রে জল আসিয়া ভরিয়া ফেলিবে। জলার ধারে খানিকটা ধানের জমি করা হইয়াছে, বিস্ময়কর ফসল ফলে। জলায় ও চারিদিকের জঙ্গলে অসংখ্য সাপ আছে, কিন্তু জন্তু জানোয়ার কিছু নাই। রাসু যে বাঘসিংহের গল্প বলিয়াছিল সেটা নিছক গল্পই। হোসেন মিয়ার উপনিবেশে লোকসংখ্যা 100-র কম নয়, কিন্তু তার 3 ভাগই প্রায় ছোট ছোট ছেলে মেয়ে, যাদের অধিকাংশ এই দ্বীপে জন্মগ্রহণ করিয়াছে। ম্যালেরিয়া ও সাপের সঙ্গে লড়াই করিয়া এখনো হোসেন জয়লাভ করিতে পারে নাই।
জঙ্গলের সঙ্গে অবিরত সংগ্রাম চলিয়াছে। অনেক খাদ্য এখানে উৎপন্ন করা যায় না। জীবনের অনেক প্রয়োজন মিটাইতে সমুদ্রপথে পাড়ি দিতে হয় সভ্য জগতের দিকে। অবিশ্রাম খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে, জীবন এখানে নির্মম ও নীরব। রাসুর মতো অনেকে তাই পালাইয়া গিয়াছে। হোসেনের 5 বছরের চেষ্টায় দ্বীপে তাই 30টির বেশি পরিবার নীড় বাঁধে নাই। আমিনউদ্দিন ও রসুলকে ধরিলে দ্বীপের গৃহস্থ পরিবারের সংখ্যা এবার 32 হইল মাত্র। কি কঠিন কাজে হোসেন মিয়া যে আত্মনিয়োগ করিয়াছে, কি সীমাহীন যে তাহার ধৈর্য ও অধ্যবসায়, এবার কুবের তাহা ভালো করিয়া বুঝিতে পারে। এই নিচু জলা ও জঙ্গলপূর্ণ মনুষ্যবাসের অযোগ্য দ্বীপ, ধান ছাড়া আর কোনো ফসল যে দ্বীপের লোনা মাটিতে জন্মে না, লাউ কুমড়াগুলি ফলে কুকরানো শশার মতো ছোট ছোট, এখানে এই মুষ্টিমেয় নরনারীর বসতি স্থাপন করাও হোসেন মিয়া ছাড়া আর কারুর দ্বারা সম্ভব হইত না। সন্দ্বীপ, হাতিয়া, ধনমানিক, বাবনাবাদ এইসব জনপূর্ণ দ্বীপের কথা কুবের শুনিয়াছে। ময়নাদ্বীপ যদি মানুষের বাসের যোগ্য হইত, ওইসব দ্বীপের মতো কবে এখানে গড়িয়া উঠিত গ্রাম। এ কি কধৈর্য একটা দ্বীপ হোসেন বাছিয়া লইয়াছে। হয়তো সস্তায় পাইয়াছিল বলিয়া। স্বাস্থ্যকর উর্বর দ্বীপ কিনিয়া জমিদারি পত্তনের টাকা হোসেন কোথায় পাইত? ওরকম জনহীন দ্বীপই বা কোথায়? দ্বীপ দেখিয়া আমিনউদ্দিন ও রসুল বড় দমিয়া গিয়াছে। ফিরিয়া যাওয়ার কথাটাও তাদের মুখে শোনা গিয়াছে 2-1 বার। তবে হোসেনের সামনে তারা কিছু বলে নাই, বলা যায় না। কত উপকার যে হোসেন তাদের করিয়াছে তার হিসাব হয় না। আমিনউদ্দিন অপরিশোধ্য আর্থিক ঋণে শুধু আবদ্ধ নয়, হোসেন না দিলে জীবনে স্ত্রী কি আর তাহার জুটিত? নছিবনের মতো স্ত্রী। রসুলকে জেলের দুয়ার হইতে ছিনাইয়া নিয়া আসিয়াছে হোসেন। দেশে ফিরিলে জেলেই হইতো তাহাকে ঢুকিতে হইবে। প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না। তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। ইতিমধ্যে তাদের জন্য ঘর উঠিতে আরম্ভ হইয়াছে। দয়া করিয়া ওই ঘরে তারা নীড় বাঁধিলে কৃতার্থ হইয়া যাইবে হোসেন। জঙ্গল কাটিয়া যত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে, সব তাদের সম্পত্তি। খাজনা বা চাষের ফসল কিছুই হোসেন দাবি করিবে না। নিজেদের জীবিকা তাহারা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে না, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন। গৃহ ও নারী, অন্ন ও বস্ত্র, ভূমি ও সত্ত্ব সবই তো পাইলে তুমি। এবার শুধু খাটিবে ও জন্ম দিবে সন্তানের, এটুকু পারিবে না? হোসেনের কাছে ফিরিয়া যাওয়ার কথা, তাই কেহ মুখে আনিতে পারে না। ফিরিয়া যে যায়, সে যায় পালাইয়া, চুপি চুপি চোরের মতো। হোসেন তাদের ক্ষমা করে। দেখা হইলে রাসুর মতো হোসেন তাদের জঙ্গল সাফ করার মজুরি দেয়। জোর জবরদস্তি হোসেনের নাই, অন্যায় সে কারুর প্রতি করে না। শুধু তাকেই হোসেন শাস্তি দেয়, ভীষণ ও মর্মান্তিক, যারা শত্রুতা করে হোসেনের, অকারণে ক্ষতি করিতে চায়, বিঘ্ন ঘটায় হোসেনের স্বপ্ন সফল হইবার পথে। কদিন কুবের দ্বীপ দেখিয়া ও দ্বীপের মানুষগুলির সঙ্গে ভাব করিয়া কাটাইয়া দিল। ক্ষেতের ধান সব কাটা হইয়া গিয়াছে, কিছু সরিষা, বুট ও মটর লাগানো হইয়াছে। মূলা, পালং, কপি প্রভৃতি শাকসবজি গত বছর বাঁচিয়া থাকিতে চাহে নাই। এবছর কয়েক বিঘা জমিতে নতুন এক প্রকার সার দিয়া পরীক্ষার জন্য কিছু কিছু চাষ হইয়াছে। কি হইবে বলা যায় না। আরও ভিতরের দিকে দ্বীপের মাটি রবি শস্যের উপযোগী কিনা দেখিবার জন্য জঙ্গলের মধ্যে এখন অল্প একটু স্থান পরিষ্কার করা হইতেছে। সকালবেলা দা কুড়াল লইয়া একদল লোক জঙ্গলের মধ্যে মাইলখানেক হাঁটিয়া যায়। নির্বাচিত স্থানটিতে গাছপালা ঝোপঝাড় কাটিয়া সাফ করে, শাবল দিয়া খুঁড়িয়া গাছের শিকড় তুলিয়া ফেলে। তারপর সারাদিন মশা ও পোকার কামড়ে শরীর ফুলাইয়া সন্ধ্যার সময় ফিরিয়া আসে। কুবের একদিন দেখিতে গিয়া শিহরিয়া ফিরিয়া আসিল। এই দ্বীপটির সৃষ্টির দিন হইতে যে বনভূমি কুমারী,
তার বুকের এক খাবলা মাংস যেন সকলে ছিনাইয়া লইয়াছে। চারিপাশে নিবিড় বনের মাঝখানে পরিষ্কৃত স্থানটুকু এমনই বীভৎস দেখায়। কয়েকদিন আগে কি একটা গোলমাল হইয়াছিল দ্বীপে। হোসেন উপস্থিত না থাকিলে অনেকে একত্র হইয়া জটলা করে। ভাষা ভাষা দুটো একটা কথা কানে আসে কুবেরের। বিপিন নামে 60 বছরের এক বৃদ্ধকে হোসেন এখানে মোড়ল করিয়াছে। তাকে ঘিরিয়ে জটলাটা জমাট বাঁধে বেশি। কুবের কাছে গেলেই কিন্তু সকলে চুপ করিয়া যায়। তারপর একদিন সন্ধ্যার সময় কাজকর্ম শেষ করিয়া সকলে যখন ঘরে ফিরিয়াছে, নিজের স্বতন্ত্র কুটিরে দাওয়ায় বসিয়া হোসেন প্রসন্ন মুখে টানিতেছে তামাক, বিপিন কথাটা ফাঁস করিল, বলিল, নালিশ আছে একটা। নালিশ? হোসেনের মুখ গম্ভীর হইয়া গেল। বিপিন ধীরে ধীরে ব্যাপারটা খুলিয়া বলিল, নারী সংক্রান্ত লজ্জাকর ঘটনা। এনায়েত দ্বীপে আসিয়াছে মাত্র 6 মাস আগে। ইতিমধ্যে সে সকলকে বড় জ্বালাতন করিয়া তুলিয়াছে। প্রথম প্রথম এর সঙ্গে ওর সঙ্গে প্রায়ই তার কলহ বাঁধিত। একদিন নিরীহ দুর্বল গগন ঘোষকে মারিয়া সে জখম করিয়া দেয়। সকলে মিলিয়া তখন খুব শাসন করিয়া দেয় এনায়েতকে। তারপর হইতে সে বেশ শান্তশিষ্ট হইয়া থাকে। ব্যাপারটা তাই হোসেনকে জানানো হয় নাই। কিন্তু কদিন আগে সে ভয়ানক অপরাধ করিয়া বসিয়াছে। বশির মিয়ার বউটি ছেলে মানুষ। কিছুদিন হইতে এনায়েত তাকে নাকি বিরক্ত করিতেছিল। ভয়ে বউটি কাহাকেও কিছু বলে নাই। তারপর একদিন দুপুরবেলা সকলে যখন কাজে গিয়াছে, এনায়েত বশিরের ঘরে প্রবেশ করে। বশিরের স্ত্রী চেঁচামেচি শুনিয়া পাশের কুটিরের আকবরের স্ত্রী গিয়া পড়ায় বেচারি সেদিন ভালোই ভালোই রক্ষা পাইয়াছে। হোসেন বলিল, হারামির পোলারে কাইটা দরিয়ায় দিলা না কেন? বিপিন স্বীকার করিল, অতটা তাহারা করিতে পারে নাই, তবে মারধর করা হইয়াছে যথেষ্ট। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া সকলকে হোসেন ডাকিয়া আনিতে বলিল, এনায়েতও যেন আসে। অল্পক্ষণের মধ্যে সকলে আসিয়া জুটিল। মেয়েরাও কেহ কেহ আসিয়া তফাতে দাঁড়াইয়া রহিল কৌতূহলের সঙ্গে। বিচার হইবে এনায়েতের। কে জানে তাহাকে শুলেই দিবে না সাগরে ডুবাইয়া মারিবে হোসেন। এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আর একটা মানুষও নাই। তেজের সঙ্গে সে আসিয়া হোসেনের সামনে বসিল, নির্ভয় নিশ্চিন্ত। হোসেন একে ওকে দুটো একটা কথা জিজ্ঞাসা করিল। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাহিতে লাগিল। বারবার বলিতে লাগিল, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করিল এনায়েতের। এনায়েত বলিল, জবরদস্তি করি নাই মিয়া। এনায়েতের কথা শুনিয়া হোসেন বলিল, না করলা জবরদস্তি? বশিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে যে নজর দিবা কেন? আমারে দেখা একরোজ সায় হাসিল। আরে বলদা তুমি? বাই বইলা হাসিল। দেশ গাঁও ছাইরা দ্বীপের মধ্যে আইসা রইস, বাই বইন্না মাইন্না এখানে মরতেনে। বালা কাম করো নাই মিয়া। 3 রোজ বাইন্দা থুমু তোমারে, খানা পিনা মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলিয়া তাহাকে দাওয়ার খুঁটির সঙ্গে বাঁধিয়া দিল। আলগা করিয়াই বাঁধিল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলিয়া পালানোর সাহস এনায়েতের হইবে না। কোথায় পালাইবে? হোসেনের ঘরের কাছেই একখানা ঘরে কুবের ও তার সঙ্গীদের থাকিতে দেওয়া হইয়াছিল। সেদিন অনেক রাত্রে বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে কুবের দেখিতে পাইল হোসেনের ঘরের দাওয়ায় বন্দি এনায়েত থালায় ভাত খাইতেছে। কাছে বসিয়া আছে একটি রমণী। চুপি চুপি কুবের গিয়া হোসেনের ঘরের পিছনের দিকে গেল। জানালা দিয়া আস্তে আস্তে তাহাকে ডাকিয়া তুলিল। খবর শুনিয়া হোসেন হাই তুলিয়া বলিল, হ, ঘুমাগা কুবির। আর শোনো ভাই, কি দেখলা, কি শুনলা আধার রাইতে মনে মনে থুইও।
কইয়া কাম নাই বলিয়া হোসেন পাশ ফিরিয়া শুইল। এত বড় একটা ব্যাপারকে অবহেলা করিয়া হোসেনের পাশ ফিরিয়া শোয়া অবাক করিয়া দিল বটে কুবেরকে। আজ ব্যাপার সে বুঝিতে পারিল দ্বীপ ছাড়িয়া দিবার দিন। বুড়া বসির নৌকায় আসিয়া উঠিল, তাহার ছেলে মানুষ বউ রহিয়া গেল দ্বীপে। বসির এ দ্বীপের আদি বাসিন্দা, প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করিতেছে। ছেলে মেয়ে হয় নাই বসিরের, একটিও নয়। 5 বছরে যে একটিও মানুষ বাড়াইতে পারিল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করিবে কবরে, তাকে দিয়া আর কি প্রয়োজন আছে হোসেনের? বসির এবার তালাক দিবে তার বউকে, তারপর যথাসময়ে এনায়েতের সঙ্গে নিকা হইবে বউটির। একটি বউ আছে এনায়েতের, শীঘ্রই সে হোসেনকে উপহার দিবে একটি আন করা নতুন মানুষ, ময়নাদ্বীপের এক টুকরা ভবিষ্যৎ। তবুও আরও একটি বউ হোক এনায়েতের, সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হইতে পায় নাই, তার কোল জুড়িয়া আসুক সন্তান, মানুষ বাড়ুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়িবার 3 সপ্তাহ পরে কুবের ও গণেশ গ্রামে ফিরিয়া আসিল। চাঁদপুরে তাহাদের নামাইয়া দিয়া হোসেন নৌকা লইয়া কোথায় চলিয়া গিয়াছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করিতেছিল। গোপীকে নিয়ে ইতিমধ্যে অনেক কাণ্ড হইয়া গিয়াছে। কুবের যেদিন চলিয়া গেল, সেদিনই গোপীর পা ভয়ানক ফুলিয়া ওঠে। বাড়িতে পুরুষ কেহ নাই, কি করিবে ভাবিয়া না পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল। তারপর রাসু আসিয়া সব ব্যবস্থা করিয়াছে। কত যে করিয়াছে রাসু গোপীর জন্য, শতমুখেও মালা তাহা বলিয়া শেষ করিতে পারে না। সেদিনই গোপীকে রাসু আমিনবাড়ির হাসপাতালে নিয়া গিয়াছিল। রাত্রেই গোপীর হাঁটুতে আবার অস্ত্র করা হয়। এখন সে হাসপাতালে আছে, প্রায়ই রাসু তাহাকে দেখিতে যায়। ডাক্তার আশ্বাস দিয়াছে, হাড় ভাঙিয়া মাংসপেশির জট ছাড়াইয়া গোপীর হাঁটু এবার ঠিক করিয়া দেওয়া হইয়াছে, একটু খোঁড়াইলেও সে হাঁটিতে পারিবে। কুবের ফিরিয়াছে খবর পাইয়া রাসু আসে। কুবের দুটো একটা কৃতজ্ঞতার কথা বলিতেই সে একেবারে গলিয়া যায়। মাথাটা একবার চুলকাইয়া রাসু কয়েকটা ঢোক গেলে, তারপর হঠাৎ বলিয়া বসে, গোপীরে দিবা মাঝি আমারে। কুবের গম্ভীর হইয়া যায়, বলে যে, ব্যস্ততা কিসের, গোপী তো পড়িয়াছে হাসপাতালে, আগে সে ফিরিয়া আসুক। রাসু তবু পীড়াপিড়ি করিতে থাকে। গোপীর পা ভালো হইয়া যাইবে শুনিয়া অবধি সে ব্যগ্র হইয়া উঠিয়াছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় করিয়া না রাখিলে পরে হয়তো সে মত বদলাইয়া ফেলিবে। গোপীর পঙ্গুতা আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করিয়া নেয় নাই বলিয়া বড় এখন অনুতাপ হইয়াছে রাসুর। শেষে কুবের বলে, কাইল কমু রাসু। রাত্রে সে পরামর্শ করিল মালার সঙ্গে। পরামর্শ করিয়া স্থির হইল যে রাসু যদি 1.5 কোটি টাকা পণ দেয় আর 2 কোটি টাকার গহনা দেয় গোপীকে, তবে এই বিবাহ হইতে পারে, তার কমে হইবে না। পরদিন রাসু আসিল। কুবেরের দাবি শুনিয়া সে ভরকাইয়া গেল, বলিল, অত টাকা পামু কই? কুবের তার কি জানে, এই কটা টাকা যদি সে বিবাহে খরচ করিতে না পারে, বিবাহের পর বউকে সে তবে খাওয়াইবে কোথা হইতে? রাসু মাথা নিচু করিয়া থাকে। মালা তাহার মুখের দিকে চাহিয়া বুঝি মমতা বোধ করে। কুবেরকে ইশারায় কাছে ডাকিয়া ফিসফিস করিয়া টাকার পরিমাণটা কিছু কমাইয়া দিতে বলে। কিন্তু মেয়ে মানুষের পরামর্শে ভুলিবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে সে বসিয়া থাকে, বেড়ায় ঠেস দিয়া, চক্ষু মুদিয়া, যেন ঘুমাইয়া পড়িয়াছে। অনেকক্ষণ পরে রাসু বলে, আচ্ছা দিমু। বলিয়া সে উঠিয়া যাইতে চায়,
কিন্তু এবার কুবের তাহাকে খাতির করিয়া বসায়। আগ্রহ সহকারে গল্প জুড়িয়া দেয় ময়নাদ্বীপের। রাসুর না জাগে উৎসাহ, না আসে মুখরতা। কি হইল রাসুর? এতদিনের স্বপ্ন তাহার সফল হইবে জানিয়া আহ্লাদ হইল না কেন? তামাক সাজিয়া খানিকক্ষণ টানিয়া হুকাটি নামাইয়া রাখিয়া কুবের আড়ালে যায়। কদিন আগেও তাহারা হুকা কাড়াকাড়ি করিয়া তামাক টানিয়াছে, কিন্তু এখন কিনা রাসু তাহার ভাবি জামাতা, ওর হাতে এখন আর হুকা দেওয়া যায় না, ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন তিনেক পরে কুবের আমিনবাড়ি গিয়া গোপীকে দেখিয়া আসিল। হাসপাতালের খাবার খাইয়া বিছানায় শুইয়া শুইয়াই গোপী দিব্যি মোটাসোটা হইয়াছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তাহার খোলতাই হইয়াছে বেশ। দিন সাতেক পরে সে ছুটি পাইবে। রীতিমতো শীত পড়িয়াছে এখন। জেলে পাড়ার ছেলেগুড়ার শরীর রুক্ষ হইয়া খড়ি উঠিতে আরম্ভ করিয়াছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ, হাজার শীতেও কখনো তার গা ফাটে না। কপিলারও বুঝি ফাটে না। যে তেলটাই কপিরা খরচ করে শরীরের পিছনে, মাঠে পালং শাকের পাতাগুলিতে যে সরস লাবণ্য ফুটিয়া আছে, কপিলার দেহে হয়তো তার অভাব নাই। মালার বোন তো সে, মালার চেয়ে সে হাজার গুণে শৌখিন। কাজকর্ম নাই, বাড়ি বাড়ি ঘুরিয়া কুবের সময় কাটায়। প্রীতম মাঝের অসুখ হইয়াছে, বুড়া বয়সে তার সেবা করিবার কেহ নাই। যোগী তাই আসিয়া বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের, কিন্তু দিবারাত্রি তাকে গাল দিয়া কিছু রাখে না। যোগীর হাতের জল খাইয়া চিরদিন নরকে পচিবার স্বাদ যে তার নাই, সবসময় এই কথাটা সে ঘোষণা করে, এবং ঘোষণা করিতে করিতে গলা কাঠ হইয়া আসিলে যোগীর দেওয়া জল খাইয়াই তৃষ্ণা মেটায়। প্রীতমের টাকা আছে অনেক, বলে টাকার লোভে যোগী তাহার সেবা করিতে আসিয়াছে, কিন্তু একটি পয়সা সে যোগীকে দিয়া যাইবে না। যা কিছু তাহার আছে সব সে কালই বাবুদের জিম্মা করিয়া দেবে। তার পলাতক ছেলেটা ফিরিয়া আসিলে সব সে পাইবে। প্রীতমের ছেলেটা ফিরিয়া আসিল বলিয়া। রাসু একবার প্রীতমকে দেখিতে আসিয়াছিল। প্রীতম তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিয়াছে। রাতারাতি খুন করিয়া ময়নাদ্বীপ ফেরত ডাকাতটা যে তার সর্বস্ব লুটিয়া লইবে, অত বোকা প্রীতম নয়। রাসু কাছে আসিলে সে তার ঠ্যাং খোড়া করিয়া দিবে। শীর্ণ হাত দুটি উঁচু করিতেও প্রীতমের কষ্ট হয়। রাসুর ঠ্যাং সে কেমন করিয়া খোড়া করিবে সেই জানে। কুবেরের কাছে রাসু মনোবেদনা জানায়। একমাত্র ভাগ্নে সে প্রীতমের, তাকে প্রীতম ত্যায্য করিয়া দিল। কত দুঃখ কষ্ট পাইয়া সে ফিরিয়া আসিল ময়নাদ্বীপ হইতে, দুদিন বাড়িতে ঠাঁই দিল না, অম্লান বদনে খেতাইয়া দিল রাস্তায়। মরিবার সময় এখন কাছে থাকিয়া একটু সেবা করার জন্য সে ব্যাকুল হইয়াছে, তাতেও বুড়া তাহাকে সন্দেহ করিবে, বাড়িতে ঢুকিতে দিবে না। তাছাড়া নিজের ভাগ্নে সে প্রীতমের, বুড়ার টাকা পয়সা বাড়িঘরের একটা অংশ কি তার পাওয়া উচিত নয়? কাকে ওসব দিয়া যাইবে বুড়া? কুবের বলে, পোলার লাগিয়া থুইয়া যাইব কয়। রাসু বলে, পোলা বাইচা আছে নাকি সাহেব? গাঙে ডুইবা গেছে কবে গা? আলস্যের সময় কাটায় কুবের। গ্রামের জোয়ান মানুষগুলি জীবিকা অর্জনের জন্য বাহির হইয়া যায়। গ্রামে থাকে শুধু বুড়া, শিশু ও নারীর দল। কুবের শুধু শুনিতে পায় পাকা মুখের আফসোস আর নরম গলার কলহ। দেখা হইলে হিরু জেলে অনন্তবাবুর নাম করিয়া কুবেরকে পরিহাস করে। কোনোদিন কুবেরের রাগে, কোনোদিন কুবের রাগে, কোনোদিন তাহার মন খারাপ হইয়া যায়। আজ কতকাল অনন্তবাবু গ্রামে নাই। কলিকাতার বাবু তিনি। জেলে পাড়ায় রাত্রে স্কুল খুলিবার মতলবে কবে তিনি 2-4 বার কুবেরের বাড়ি যাতায়াত করিয়াছিলেন, এখনো তাহা মনে রাখা কি জন্যে? শুধু কুবেরের বাড়ি তো নয়, কি পাগলামি মেজবাবুর আসিয়াছিল কে জানে। শুধু কুবেরের বাড়ি তো নয়,
কি পাগলামি মেজবাবুর আসিয়াছিল কে জানে। জেলেপাড়ার মানুষগুলির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য সময় নাই অসময় নাই আসিয়া হাজির হইতেন। বাড়ি বাড়ি ঘুরিয়া দেশের নাম করিয়া কি যেন সব বলিতেন দুর্বোধ্য কথা। কতদিন নির্জন দ্বিপ্রহরে কত বাড়ির ভিতর হইতে মেজবাবুকে কুবের বাহির হইতে দেখিয়াছে। তাহার পঙ্গু অসহায় স্ত্রীর নামের সঙ্গে শুধু মেজবাবুর নামটা হিরু জড়ায় কেন? হিরুকে একদিন কুবের মারিবে, বেদম মারিবে। বাড়ি বাড়ি ঘুরিয়া সময় কাটায় কুবের, মনটা তাহার ভালো নাই। জগা মাঝির বউ যে কপিলার অনুকরণ করিয়া হাঁটিতে শিখিয়াছে, ভিজা কাপড়ে পথ চলিতে চলিতে চমকিয়া উঠিয়া পিছনে কুবেরকে দেখিয়া তাহার চোখে সন্দেহ ঘনাইয়া আসার আগে কুবেরের তো অন্যমনস্কতা গোছে না। অপ্রতিভ হইতে হয় কুবেরকে। নকুলের বাড়ির সামনে কুলগাছটার তলে একদিন কপিলার পায়ে কাঁটা বিঁধিয়াছিল। মিছা কথা, কাঁটা বিঁধে নাই। বলিয়া কুবেরকে জড়াইয়া ধরিবার ছল সেটা কপিলার ছিল। কেতুপুরে দুর্গা প্রতিমা দেখিয়া ফিরিবার সময় সেদিন কি ছলনাময়ী কপিলা হইয়া উঠিয়াছিল। গোপীকে আনিবার নাম করিয়া কুবের একদিন ভোর ভোর গ্রাম ছাড়িয়া বাহির হইয়া পড়িল। শ্যামাদাসের বাড়ি আকুর টাকুর গ্রামে, হাঁটা পথে 12-13 মাইল। ক্ষেতের আল দিয়া আঁকিয়া বাঁকিয়া চলিতে চলিতে কতবার যে কুবের ভাবিল ফিরিয়া আসে। আকুর টাকুরে পৌঁছিয়া একটা পুকুরে মুখ হাত ধুইতে নামিয়া কতবার যে সে পুকুর ঘাট হইতেই সোজা আবার আমিনবাড়ির দিকে হাঁটিতে আরম্ভ করা স্থির করিয়া ফেলিল, তাহার হিসাব নাই। কিন্তু শেষ পর্যন্ত শ্যামাদাসের বাড়ির দরজাতেই পথ শেষ হইল তাহার। শ্যামাদাস মাঠে গিয়াছিল, কিন্তু শ্যামাদাসের মা বোন ঘরবাড়ি জুড়িয়া আছে। কপিলা এখানে ঘোমটা টানা বউ। কুটুম্বকে শ্যামাদাসের মা খাতির করিয়া বসিতে দিল। কুশল ও এদিকে আসিবার প্রয়োজন জিজ্ঞাসা করিল। শ্যামাদাসের বাড়িঘর দেখিয়া কুবের মনে মনে পীড়িত হইয়া উঠিয়াছিল। ভালো রকম জবাব দিতে পারিল না। 4 ভিটায় 4খানা বড় বড় ঘর শ্যামাদাসের, চারিদিক লেপা পোছা ঝকঝকে। ঘরের মধ্যে উকি দিলে কত জিনিস চোখে পড়ে, কাঠের সিন্দুক, পেতের ঝাঁপি, বাসন কোসন, কত কিছু। উঠানের এক কোণে ধানের মড়াই, অপর পাশে গোয়াল ঘর। লক্ষ্মীশ্রী মাখানো সম্পন্ন গৃহস্থের ঘর সংসার। কুবেরের ভাঙা কুটিরের তুলনায় বৈকুণ্ঠপুরী। বুকের ভেতরে টাটায় কুবেরের। এই বৈকুণ্ঠের লক্ষ্মী গিয়া তাহার ভাঙা ঘরে সাকান্ন খাইয়া কাটাইয়া আসিয়াছে কটা দিন, তাহা ভাবিয়া আজও সে আকাশ কুসুম রচনা করে। ভাবে আজও লক্ষ্মীর মন পড়িয়া রহিয়াছে কেতুপুরে তাহার সেই নোংরা নির্দিটে। কি বোকাই কুবের ছিল। কপিলা জিজ্ঞাসা করে, খবর কি মাঝি? কি মনে কইরা আইলা? ভালো নিয়ে আসে পোলাপানরা? দূরে শাড়ি পরিয়াছে কপিলা। চুলের তেলে কপাল তাহার ভিজিয়া গিয়াছে। দেহ যেন উথলিয়া উঠিয়াছে কপিলার, বর্ষার পদ্মার মতো। কি ভীষণ খুশি মনে হইতেছে কপিলাকে। নিজের মলিন চাদর ও চাদরটির লজ্জায় কুবেরের ছুটিয়া পলাইতে ইচ্ছা হইতে থাকে। কয়েক মিনিট সাধারণ কথাবার্তা বলিয়া কপিলা আবার রাঁধিতে যায়। আরও খানিকক্ষণ আলাপ করিয়া কপিলার শাশুড়িও প্রস্থান করে। বাড়ির 2-1টি ছেলে মেয়ে শুধু ঘোরাফেরা করে কুবেরের কাছে, তারপর তারাও চলিয়া যায়। কুবের বসিয়া থাকে একা। বোকা, নোংরা, অপদার্থ কুবের। ময়নাদ্বীপের এনায়েত ও বশিরের কথা কুবেরের মনে পড়ে। মনে পড়ে জ্যোৎস্নালোকে হোসেনের কুটিরের দাওয়ায় বন্দি এনায়েতের ভাত খাওয়া, যার জন্য দ্বীপের অধিবাসীদের কাছে কবার সে মার খাইয়াছে, তারই আনিয়া দেওয়া ভাত। হোসেনের কল্যাণে কদিন পরে মিলনও তাহাদের হইবে, প্রকাশ্য, সামাজিক, আইনসঙ্গত মিলন। কি আশ্চর্য ভাগ্য লইয়াই এক একটা লোক জন্মায় জগতে। বসিয়া থাকিতে থাকিতে পথ চলা শ্রান্তিতে ঢুল আসে কুবেরের, আধ জাগা আধ ঘুমানো অবস্থায়।
সে স্বপ্ন দেখিতে থাকে, রচনা করিয়া চলে আকাশ কুসুম। সর্বশক্তিমান হোসেনকে সে যেন বলিয়াছে, কপিলাকে পাইলে সপরিবারে সে ময়নাদ্বীপে গিয়া বাস করিবে। গণেশকেও বলিয়া সে রাজি করিবে যাইতে। হোসেন তার চিরন্তন হাসি হাসিয়া যেন বলিয়াছে, তাই করুম কবির ভাই, তাই করুম, আইনা দিমু কপিলারে। তারপর যেন একদিন কপিলা আসিয়া বলে, থাকবা নাকি মাঝি? কুবের বলে, না। 2 দিন থাইকা যাও। আইসো কেন, কও দিহি। সুবচনীর হাটে জামু মন কইরা বাইরেছি কপিলা, তা ভাবলাম তোরে দেখা যাই। কপিলা মুচকি হাসিয়া বলে, সুবচনীর হাট নাকি আইস? কুবের বিবর্ণ হইয়া বলে, না। হাটে গিয়া ঘুমাইয়া থাকো গা মাঝি, কাইল হাট কইরা বাড়ির যাইও, বলিয়া কপিলা রান্নাঘরে চলিয়া যায়। কুবের উঠিয়া নামিয়া যায় উঠানে। লাউ মাচার কাছে গিয়া সে দাঁড়ায়। লজ্জায় মুখখানাতে তাহার মাচার উপরকার উপুর করা কালো হাড়িটার ছায়া পড়ে যেন। কপিলার সঙ্গে সে কেন পারিয়া উঠিবে? পদ্মা নদীর বোকা মাঝি সে। এক হাটে কিনিয়া কপিলা তাহাকে আরেক হাটে বেচিয়া দিয়াছে, অনেক দিন আগে। দুপুরবেলা বাড়ি ফিরিয়া কুবেরকে দেখিয়া শ্যামাদাস খুশি হইল। দুজনে পুকুরে স্নান করিয়া আসিয়া একসঙ্গে খাইতে বসিল। অতিথি আসিয়াছে বলিয়া কপিলা আজ অনেক রান্না করিয়াছে, কিন্তু খাদ্যে কুবেরের রুচি ছিল না। কুবেরের হঠাৎ আসিবার কারণটা শ্যামাদাসও জানিতে চাহিল। কুবের এবার এক আশ্চর্য মিথ্যা রচনা করিয়া বসিল। হুসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়া বাস করিতে চাহিবে, এমন যদি কেহ জানা থাকে শ্যামাদাসের। অনেক সুবিধা সেখানে বাস করার। বাড়ি ঘর, অন্ন বস্ত্র, জমি জমা সব এখন বিনামূল্যে পাওয়া যাইবে। 10-20 বছর পরে দ্বীপে বসতির বিস্তার হইলে তখন নামে মাত্র খাজনা ধার্য হইবে জমির। পুরুষানুক্রমে সত্ত্ব জন্মিবে জমিতে। শ্যামাদাস যদি 10 জনকেই সুবর্ণ সুযোগের সংবাদ জানায়, আর কেহ ময়নাদ্বীপে যাইতে রাজি হইলে কুবেরকে যদি খবর দেয়, বড় ভালো হয়। তবে শ্যামাদাস অবাক হইয়া বলিল, চা বাগানের ঠিকাদারি নিছো নাকি মাঝি? এই, চা বাগান? কিসের চা বাগান? শ্যামাদাস চলুক না, ময়নাদ্বীপ দেখিয়া আসিবে, আজই চলুক। তুমি যাও না কেন ময়নাদ্বীপি? শ্যামাদাস জিজ্ঞাসা করিল। কুবের থতমত খাইয়া বলিল, জামু, আমিও জামু। আজ এখানে থাকিয়া যাওয়ার জন্য কুবেরকে অনেক অনুরোধ করিল শ্যামাদাস, কিন্তু থাকিবার উপায় কি আছে কুবেরের? গ্রামে গ্রামে ঘুরিয়া তাহাকে ময়নাদ্বীপের বার্তা প্রচার করিতে হইবে। সুবচনীর হাটের ভিতর দিয়া আমিনবাড়ির পথ। হাটের শূন্য চালাগুলি খাঁ খাঁ করিতেছিল। পথের ধারে স্থায়ী দোকান ও আড়তগুলি শুধু খোলা আছে। একটা খাবারের দোকানের সামনে নড়বড়ে বেঞ্চিটাতে কুবের বসিয়া পড়িল। ভয়ানক শীত করিতেছিল কুবেরের। শরীরটা ছমছম করিতেছিল, আর চোখ দুটা করিতেছিল জ্বালা। হুড়মুড় করিয়া জ্বর যে আসিতেছে অনেকক্ষণ আগেই সে তাহা টের পাইয়াছিল। বেঞ্চিটা রোদে সরাইয়া নিয়া চাদর মুড়ি দিয়া সে শুইয়া পড়িল। ক্রমে অপরাহ্ন হইয়া আসিল। দোকানের ছায়া কুবেরকে অতিক্রম করিয়া হাটের চালাগুলির মাথায় উঠিয়া গেল। কুবের তেমনিভাবে পড়িয়া রহিল বেঞ্চিটাতে। শেষে ময়রা তাহাকে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। জ্বর আসিবার মুখে ভোজ খাইয়াছিল। অবস্থা বড় শোচনীয় হইয়া পড়িয়াছে কুবেরের। কপিলার স্বামী শ্যামাদাসের অবস্থা ভালো বলিয়া গরিব সে জ্বর গায়ে পথে নামিয়া আসিয়াছিল। এত জ্বর যে আসিবে কুবের তাহা ভাবিতে পারে নাই। মাথার মধ্যে যেন কুয়াশা নামিয়াছে, আর শব্দ হইতেছে গম গম। কোথায় কি অবস্থায় সে পড়িয়া আছে তাও মাঝে মাঝে গোলমাল হইয়া যাইতেছে সব। সমুদ্র তরঙ্গ, দুর্গাপূজার আলো, অন্ধকার একটা চাঁচের বেড়ার বাহিরে সারি সারি ঘুমন্ত মানুষ, বারবার জাল নামানো ওঠানো, ঝাঁকে ঝাঁকে সাদা মাছের লাফালাফি, সব একাকার হইয়া যাইতেছে। ময়রা মুখের চাদর সরাইয়া দিলে কুবের আরক্ত চোখে তাহার মুখের দিকে চাহিয়া থাকে। বিড়বিড় করিয়া বলে, শ্যামাদাসের খবর দিবা? আকুর টাকুরের শ্যামাদাস। সন্ধ্যার পর কুবের আবার ফিরিয়া গেল কপিলার কাছে।
তাহাকে বিছানায় শোয়াইয়া একটা মোটা কাঁথা তাহার গায়ে চাপাইয়া দিয়া কপিলা রাঁধিতে গেল। অন্ধকার ঘরে কুবের শুইয়া রহিল একা। শেষ রাত্রে ঘাম দিয়া কুবেরের জ্বর ছাড়িয়া গেল, সেই সঙ্গে ঘুমও ভাঙিয়া গেল তাহার। আর ঘুম আসিল না। একটা বিশ্রী বোটকা গন্ধে সে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। অল্প অল্প আলো হইলে সে উঠিয়া বসিল। ঘরখানা খুবই ছোট। ঘরের অর্ধেক জুড়িয়া কাঠের স্তূপ, আর দরজার কাছে প্রকাণ্ড একটা পাঁঠা বাঁধা। শুইয়া শুইয়া দাড়ি নাড়িয়া জাবর কাটিতেছে। শরীরটা বড় দুর্বল বোধ হইতেছিল কুবেরের। ধীরে ধীরে উঠিয়া সে বাহিরে গেল। কপিলা উঠানে গোবর লেপিতেছিল, বলিল, কি বা আসো মাঝি? কুবের ক্ষীণ স্বরে বলিল, জ্বর নাই, আমি অহন যামু কপিলা। এখনই যাইবে কুবের? এই ভোরে? নাই বা গেল সে আজ দুর্বল শরীর লইয়া? একটু সুস্থ হইয়া কাল গেলে হয় না? অন্তত কিছু খাইয়া যাক সে। এখনই দুধ দুহিয়া কপিলা জাল দিবে, একটু দুধ খাইয়া যাক। না, কুবের কিছু খাইবে না, প্রয়োজন নাই। পাঁঠা ও পাটের সৌরভে তার পেট ভরিয়া গিয়াছে। বিষণ্ণ মুখে কুবের মাথা নাড়ে। পদ্মা নদীর কূল ছাড়িয়া 10 মাইল তফাতে চলিয়া আসিয়াছে সে। মন কেমন করিতেছে তার। পদ্মার বাতাস গায়ে না লাগিলে, কেতুপুরের মেছো গন্ধ না শুকিলে সে সুস্থ হইবে না। কপিলা গোবর লেপা স্থগিত রাখিয়া বলে, গোসা করছো মাঝি? গোসা কইর না, ঘর ভরা মাইনসের পাল, ঘর নিয়ে আসে তোমারে দিমু শোনের লইয়া। কুবের বলিল, হ রে কপিলা হ, বেজাল পারিস না, তোর বেজালে গাও জলে। গাও জলে মাঝি, গাও জলে? হ জলে। গরু ছাগল ভাবস তুই আমারে, খেলা করস আমার লগে। তরে চিনা গেলাম কপিলা, প্রণাম কইরা গেলাম তরে। কপিলা ফিস ফিস করিয়া বলে, চুপ করো মাঝি, বেবাকে শুনবো। যাইবা যাও, কি আর কমু তোমারে। একটা কথা কইয়া দিই মাঝি, মাথা খাও, দিদিরে কথাটা কইও। কইও? কপিলা পরের ঘরের বউ, পরের শাসনে কপিলার মুখে রাও নাই। অতীত কই থাকবো, অতীত কি খাইব, কপিলারে ক্যাডাতা জিগায়। দোষী কইর মাঝি, সাইপো, কিন্তু এই কথাটা কইও দিদিরে। মাথা খাও মাঝি, কইও। কার লগে কথা কস বউ? ঘরের ভিতর হইতে শাশুড়ি জিজ্ঞাসা করে। কপিলা চাপা সুরে বলে, যাও গা মাঝি, কেন আইছিলা তুমি? আমিনবাড়ির হাসপাতাল হইতে গোপীকে সঙ্গে করিয়া জলপথে কুবের গ্রামে ফিরিল। তাহার শীর্ণ চেহারা দেখিয়া মালা বারবার জিজ্ঞাসা করিল, কি হইয়াছিল তাহার? ফিরিতে এত দেরি হইল কেন? প্রশ্নগুলিকে এড়াইয়া গেল কুবের। অল্প সময়ের মধ্যে অকস্মাৎ অনেকগুলি বিচিত্র অভিজ্ঞতা কুবেরকে যেন নতুন মানুষ করিয়া দিয়াছে। নদী ও নদী তীরের একটানা জীবনে তাহার গত কয়েকটি মাস চিরস্মরণীয়। কোথায় ছিল কপিলা? কোথায় ছিল আশ্বিনের ঝড়? কোথায় ছিল ময়নাদ্বীপ? সব একসঙ্গে ভিড় করিয়া আসিয়াছে তাহার জীবনে। গ্রামে ফিরিয়া কুবের দেখিল, রাসু ইতিমধ্যে প্রীতমের সঙ্গে ভাব করিয়া ফেলিয়াছে। যুগীর ছেলে হইয়াছে, প্রীতমকে কে আর দেখিবে, কাছরা তাই পাইয়াছে রাসু। যুগীর মতো রাসুকেও সে সর্বদা শাপান্ত করে। রাসু নীরবে সেবা করে বুড়ার, রাগও করে না, দুঃখিতও হয় না। রাসুর ধৈর্য দেখিয়া কুবের খুশি হয়। প্রীতম খুশি থাকিলে রাসু হয়তো কিছু পাইবে টাকা করি, গোপীরই ভালো হইবে তাহাতে। এমনকি প্রীতমকে দেখিতে গিয়া তাহার কাছে রাসুর কিছু কিছু প্রশংসাও করিয়া আসে কুবের। বলে, মনটা ভালো রাসুর, দয়া মায়া আছে রাসুর বুকে, নকুল টকুলের মতো পাজি সে নয়। প্রীতম শোনে, কিন্তু বিশ্বাস করে না। বলে, অরে তুই চিনস না কুবির, অ ডাক কাইট। একদিন আমার বুকে চাকু মাইরা সর্বস্ব নিয়া পালাইব হারামজাদা। তুই আসস কোন তালে? কুবের প্রতিবাদ করে, না, রাসু সেরকম নয়, বড় ভালো রাসু। কয়েকদিন পরে হোসেন মিয়া ফিরিয়া আসিলে কুবেরের অলস দিনগুলি শেষ হয়। রকমারি ব্যবসা হোসেনের। ধান, পাট, বিড়ির পাতা, তামাক, গুড়, চিনি, মশলাপাতি এক একবার এক এক রকম বোঝাই নিয়া কুবের বন্দর হইতে বন্দরে যাতায়াত করে।
গোয়ালন্দের অপর তীরে একবার 700 ছাগল আসিয়া হাজির। সারাদিন ধরিয়া কুবের তাহাদের নদী পার করিল। ছাগলের গন্ধে বারবার তাহার মনে পড়িতে লাগিল কপিলার বাড়িতে এক কষ্টকর রাত্রি যাপনের কথা। পরের বাড়িতে পরের শাসনে নিরুপায় নির্বাক বউ কপিলা, যেখানে তাকে পাড় জমানো পাঁঠা বাঁধা ভাঙা ঘরখানায় শুইতে দিয়াছিল। তারপর একদিন চাঁদপুর যাওয়ার হুকুম পাওয়া গেল। তাড়াতাড়ি যাইতে হইবে। দিবারাত্রি নৌকা বাহিয়া যাওয়া চাই। গণেশ বিরক্ত হইয়া গজগজ। শম্ভু ও বগা বহুদিন হোসেনের অধীনে কাজ করিয়াছে, তারা কিছুই বলিল না। প্রাণপণে বৈঠা বাহিয়া কুবেরকে অবাক করিয়া দিল। হোসেনকে কিছু কিছু কুবের এখন চিনিতে পারিয়াছে। সাধারণত সময়ের হিসাব হোসেনের একটু শিথিল। নৌকার খেপ দিতে মাঝিরা দেরি করিলে সে কিছু বলে না। শম্ভু ও বগা তাই গা ছাড়িয়া দিয়া বৈঠা ধরে, কুবেরের তারা গ্রাহ্য করে না। কিন্তু হোসেন যখন মুখ ফুটিয়া বলে যে দ্রুতগতির প্রয়োজন, শম্ভু ও বগার সমস্ত শৈথিল্য তখন অন্তর্হিত হয়। এমনভাবে বৈঠা বাহিতে থাকে তাহারা যে ভূতে পাইয়াছে তাহাদের। মনে মনে সায় দেয় কুবের, এমনিভাবে কাজ নিতে হয় বটে মানুষের কাছে, এমনই কৌশলে। একটু দেরিতে যখন কিছুই আসিয়া যায় না, মাঝিদের সঙ্গে তখন বকাবকি না করিলে তাড়াতাড়ির সময় দুবার বলিতে হয় না। এতটুকু ইঙ্গিত পাইলে আলস্য পরিতৃপ্ত মাঝিরা সহসা অতিমাত্রায় কর্মঠ হইয়া ওঠে। হোসেনের বহুমুখী প্রতিভার পরিচয় কুবের প্রতিনিয়তই পায়। বিস্তৃত তাহার কর্মক্ষেত্র, এখানে ওখানে ছড়ানো তাহার জীবন, এলোমেলো তাহার চলাফেরা, তবু চারিদিকে সামঞ্জস্য, সব নিয়মে বাঁধা। একটা জটিল বিশৃঙ্খলায় সেসব শৃঙ্খলাবদ্ধ করিয়া দিয়াছে। চাঁদপুরে হোসেন মিয়া নৌকায় যোগ দিল। ময়নাদ্বীপের পথেই এবারও নৌকা চলিল। নোয়াখালীর উপকূলে ক্ষুদ্র একটি গ্রামের কাছে নৌকা বাঁধা হইল। নৌকায় বোঝাই দেওয়া হইল নারিকেল। বোঝাই শেষ হইল, কিন্তু নৌকা খুলিবার হুকুম হোসেন দিল না। দুদিন সেখানে নিষ্কর্মা হইয়া তাহারা বসিয়া রহিল। তৃতীয় দিন সন্ধ্যার সময় নদীর মোহনার দিক হইতে মুসুরি বোঝাই প্রকাণ্ড একটা সমুদ্রগামী বোট আসিয়া ভিড়িল পাশে। চট্টগ্রামবাসী এক বৃদ্ধ মুসলমান নামিয়া আসিয়া অনেকক্ষণ হোসেনের সঙ্গে করিল পরামর্শ। বোট হইতে তারপর ত্রিপল মোড়া কি যেন আসিল এই নৌকায়। ছইয়ের মধ্যে পাটাতনের তলে হোসেন তাহা লুকাইয়া ফেলিল। তারপর হোসেন ও বৃদ্ধ মুসলমানটি নামিয়া গেল তীরে। গুনিয়া গুনিয়া হোসেন কতগুলি নোট তাহার হাতে দিল। নৌকায় ফিরিয়া আসিয়া বলিল, নাও খোলো কুবির ভাই। বড় কৌতূহল হইতেছিল কুবেরের, পাটাতনের নিচে কি লুকাইয়া রাখিয়াছে হোসেন? হোসেনকে প্রশ্ন করিবার সাহস কুবেরের হইল না। অনেক রাত্রে নৌকা বাঁধিয়া রাঁধিবার আয়োজন করিবার সময় শম্ভুকে সে চুপি চুপি জিজ্ঞাসা করিল। শম্ভু বলিল, আপিং মিয়া আপিং। চুপ যাও। আপিং? চুপি চুপি আপিমের ব্যবসা করে হোসেন? এ তো ভালো কথা নয়। চারিদিকে এত উপার্জন হোসেনের, এইসব অসুদ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা কেন তার? তাছাড়া চোরাই আফিমের ব্যবসা করা তো সহজ বিপদের কথা নয়। ধরা পড়িলে কি উপায় হইবে তখন? কুবেরের ভয় করিতে লাগিল। হোসেন মিয়ার সঙ্গে যেদিন সে ফিরিয়াছে সেই দিন হইতে সে জানে একদিন অনিবার্য বিপদ আসিবে, একেবারে সর্বনাশ হইয়া যাইবে। আজ কুবের বিপদের স্বরূপটা বুঝিতে পারিল। আজ হোক কাল হোক হাতে পড়িবে হাতকড়া, তারপর 2-10 বছর জেলের বাহিরে কুবেরকে আর কেহ খুঁজিয়া পাইবে না। ছইয়ের ভিতরটা হোসেন মিয়া দখল করিয়াছে। নৌকার উন্মুক্ত অংশে হোগলার ঢাকনি চাপাইয়া মাঝিরা শয়ন করে। শুইয়া শুইয়া কুবের অনেক আবোল তাবোল চিন্তা করিল। একবার ভাবিল, এবার গাঁয়ে ফিরিয়া হোসেন মিয়া নৌকায় আর সে কাজ করিবে না। জেলে যাওয়ার চেয়ে না খাইয়া মরাও ভালো। কিন্তু না খাইয়া মরার সঙ্গে কুবেরের পরিচয় আছে। হোসেন মিয়ার সঙ্গে ভিড়িয়া জীবনে সে প্রথম সচ্ছলতার সুখ জানিয়াছে। এই কাজ ছাড়িয়া দিলে যে অবস্থা তাহার হইবে, খানিকক্ষণ সে বিষয়ে চিন্তা করিয়া কুবের বুঝিতে পারে, জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া দারিদ্র্যকে বরণ করিবার ক্ষমতা
আর তাহার নাই। ক্ষোভে কুবেরের চোখে জল আসে। এ কি অন্যায় হোসেন মিয়ার! এই সব বিপজ্জনক কাজগুলি বাদ দিলেও তাহার তো কাজের অভাব নাই। সেসব কাজে ব্যাপৃত না রাখিয়া কুবেরকে কেন সেই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে? তারপর কুবের ভাবে, এইসব ভয়ঙ্কর কাজে সহযোগিতা যদি তাকে করিতে হয়, বিপদের ভাগ যদি তাহার থাকে, লাভের অংশও তো তার পাওয়া উচিত। জেলে যাওয়ার ঝুঁকি যার, সে কি শুধু বইটা বাহিবার মজুরিই পাইবে? মনে মনে কুবের কলহ করে হোসেনের সঙ্গে। কল্পনায় সে বারবার এই ঘটনাগুলি ঘটাইয়া যায়। হোসেনের অন্যায়টা বুঝাইয়া দিতে সে ভারী অনুতপ্ত হয়। তাড়াতাড়ি কোমরের কালো বেল্ট হইতে একতারা নোট নিয়ে আসে কুবেরকে দেয়। চার ভিটায় চারখানি বড় বড় ঘর তোলে কুবের, গোয়াল করে, ধানের মড়াই করে, ঝাঁকার ওপর লাউ লতা তুলিয়া দেয়। তারপর একদিন কপিলাকে নিমন্ত্রণ করে। কপিলার পা দুটি জড়াইয়া ধরিয়া বলে যে তাহাকে ছাড়িয়া থাকিতে বুক ফাটিয়া গিয়াছে কুবেরের। ও কপিলা, আমারে ফেলাইয়া আর যাইস না, যাইস না, আমি নিমইরা গেলাম কপিলা, তোরে না দেখা। কেতুপুরে ফিরিয়া কুবের এক আশ্চর্য সংবাদ শুনিল। পিতমের বাড়িতে চুরি হইয়া গিয়াছে। গভীর রাত্রে ঘরে শীত কাটিয়াছে চোর। ঘরের কোণে কোথায় পিতম মস্ত একটা ঘটি ভরিয়া টাকা পুঁতিয়া রাখিয়াছিল। চোরের তাহা জানিবার কথা নয়, তবু সেইখানটা খুঁড়িয়াই ঘটিটা চোর নিয়া গিয়াছে। টাকার শোকে বড় কাতর হইয়া পড়িয়াছে পিতম। চুরির ব্যাপারে রাসুকেই সে সন্দেহ করে। রাসু নিজে শীত দিয়াছে একথা সে স্পষ্ট বলে না, তবে চোরের সঙ্গে রাসুর যে যোগ আছে তাতে পিতমের সন্দেহ নাই। ঘরের লোক বলিয়া না দিলে ঘটির সন্ধান চোর পাইত কোথায়? পিতমের গালাগালিতে রাসু কখনো রাগ করে নাই, কিন্তু এবার চুরির অপবাদ দেওয়া মাত্র পিতমকে আচ্ছা করিয়া কড়া কড়া কথা বলিয়া সে চলিয়া গিয়াছে। এটাও বড় সন্দেহজনক। চুরির অপবাদের জন্য যেন নয়, টাকার সঙ্গে যেন সে গিয়াছে। এতদিন গেল না কেন তবে? পিতমে যতদিন টাকা ছিল। কুবের খবর নিতে গেলে পিতম কাঁদিয়া কাঁদিয়া চোর, রাসু ও বিশ্ব সংসারের বিরুদ্ধে তাহার নালিশ জানাইতে লাগিল। হায়, তাহার সারা জীবনের সঞ্চয় 7 কুড়ি 13 টাকা। কোথায় আছে তার পলাতক পুত্র? বুড়ো বাবাকে মনে করিয়া কবে সে ফিরিয়া আসিবে, সেই আশায় পিতম যে টাকাগুলি জমাইয়া রাখিয়াছিল, সে কি চোরকে দিবার জন্য? লক্ষ্মী ছাড়া রাসুর পেটে যাওয়ার জন্য? কুবের বলে, রাসু জানলো কি বা ওই থুইছিলা ঘটি? তা কি পিতম জানে যে শয়তান মানুষ রাসু কেমন করিয়া যেন টের পাইয়া গিয়াছে ঘটিটা কোথায় পোঁতা ছিল? রাসুর অসম্ভব কাজ নাই। ঘটির সন্ধান করিতেই হয়তো সে আসিয়াছিল পিতমকে সেবা করিবার ছলে। সারাদিন ঘরের মধ্যে ঘুরিত রাসু, একন ওকন করিয়া বেড়াইত আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝের দিকে চাহিয়া কি যেন খুঁজিত। তখনই সন্দেহ হইয়াছিল পিতমের, হায়, তখন যদি সে সাবধান হইত। কুবের বিশ্বাস করিল না রাসুর অপরাধ। ঘটি কোথায় পোঁতা ছিল তাই যদি রাসু জানিবে, চোরের সঙ্গে যোগ দিয়া টাকার সে ভাগিদার জুটাইবে কেন? নিজেই তো অনায়াসে চুপি চুপি ঘটিটা সরাইয়া ফেলিতে পারিত। তারপর গর্ত বুঝাইয়া লেপিয়া মুছিয়া ঠিক করিয়া রাখলে কতকাল পরে পিতম টাকা চুরির কথা টের পাইত ঠিক ছিল না। শীত কাটিবার হাঙ্গামা রাসু করিতে যাইবে কেন? চৌকিদার থানায় খবর দিয়াছিল। পুলিশ আসিয়া চুরির তদন্ত করিল। পুলিশ দেখিয়া কুবেরের বুকের মধ্যে কাঁপিতে আরম্ভ করিয়া দেয়। হোসেন মিয়ার সঙ্গে এবার নৌকা যাত্রা করিয়া আসিয়া পুলিশের জন্য চিরন্তন স্বাভাবিক ভীতিটা কুবেরের অস্বাভাবিক রকম প্রখর হইয়া উঠিয়াছে। পুলিশের কাছে পিতম অম্লান বদনে বলিয়া দিল রাসুকে সে সন্দেহ করে। রাসুকে অনেক জিজ্ঞাসাবাদ করা হইল, তার ঘরখানা খুঁজিয়া দেখা হইল। তারপর রাসুর হাতে হাতকড়া না দিয়াই পুলিশ চলিয়া গেল। না, রাসুর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। পুলিশ চলিয়া গেলে পিতমের বাড়ির সামনে দাঁড়াইয়া অনেকক্ষণ রাসু যা মুখে আসিল তাই বলিয়া পিতমকে অভিসম্পাত করিল। শুনিয়া কে বলিবে পিতম তার মামা?
তারপর একদিন সকালে কুবেরের কাছে আসিয়া রাসু জিজ্ঞাসা করিল, কবে বিয়া দিবা? কুবের তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলিল, গতি কিরে রাসু, প্রীতম ঘোড়ার টাকা নিয়ে তুই নিছস? রাসুর মুখখানে একটু বিবর্ণ হইয়া গেল বইকি। সে বলিল, কি খাও লকার বাপ, এই টাকা নাই আমার, কাম করি না আমি? কি কাম করস? বাবু কাম দিছেন, বাবু গোনায় মামার ঘরে চুরি করুম, অমন কথা কইও না লখার বাপ। তখন কুবের বলিল, পনের টাকা দিয়া থো না কেন তবে? রাসু বলিল, দিমু, তবে বিয়া দিবা কও। গোপী সারিয়া উঠিতেছিল। এখনো সে ভালো করিয়া হাঁটিতে পারে না বটে, তবে ক্রমেই পায়ে জোর পাইতেছে। মাসখানেক পরে বিবাহ তাহার দেওয়া যায়, কিন্তু বিবাহের আগে টাকাটা কুবেরের পাওয়া চাই। মেয়ের গায়ে ওঠা চাই গহনা। রাসুর মুখের কথায় নির্ভর করিয়া থাকিবার পাত্র সে নয়। যথাসময়ে টাকা ও গহনা দিবার প্রতিজ্ঞা করিয়া রাসু বিদায় লইল। প্রতিজ্ঞা করিল সে অবলীলা ক্রমে। রাসুর যেন টাকার ভাবনা শেষ হইয়াছে বাবুদের নৌকায় কাজ পাইয়া। সে যেন বড়লোকই হইয়া গিয়াছে। টাকা ও গহনার কথা শুনিয়া একদিন মুখে তাহার কালিমা ঘনাইয়া আসিয়াছিল। আজ সে নির্ভয় নিশ্চিন্ত। মালা বলে, রাসু রেজান কেমন কেমন দেহি, আমি ডরাই মাঝি। কুবের বলে, ডরাইয়া কাম নাই তোর। এই বলিয়া মালা অবাক হইয়া থাকে। কুবের গোপীকে ডাকে, লাঠি ধরিয়া হাঁটিতে বলে গোপীকে। গোপী কষ্টে উঠিয়া দাঁড়ায়, কষ্টে দু এক পা হাঁটে। কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিয়া বলে, সারব গোপীর মা, খাসা সারব পাওখান গোপীর। রাসুর লগে কেন দিমু বিয়া? কইলা যে রাসুরে। কুবের একগাল হাসে, বলে, তুই নিমাইয়া লোক গোপীর মা, বোঝোস না। রাসুরে হাতে থুইছি, পাও যদি না সারে মাইয়ার, রাসুর লগেই দিমু। আর সাইরা যদি যায় গোপীর মা, পাওখান যদি সাইরা যায় গোপীর, মহোৎসাহে গোপীর হাঁটুতে কুবের হাসপাতালের দেওয়া ওষুধ মালিশ করিতে থাকে। জোরে জোরে ঘষে কুবের। ব্যথায় গোপী কাতরায়। কুবের ধমক দিয়া বলে, চুপ থাক, চুপ থাক, জোর জোর না দিমু তো সারব কেন? মালিশ করিতে করিতে থামিয়া গিয়া হাঁটুটা সে টিপিয়া টিপিয়া পরীক্ষা করিয়া দেখে। বলে, ফুলা কমে নাই গোপীর মা? হ, কম যেন লাগে। বলিয়া মালা উৎসুক চোখে গোপীর পায়ের দিকে চাহিয়া থাকে। অনেকক্ষণ পরে সলজ্জভাবে বলে, মনে একটা স্বাদ ছিল মাঝি, কমু। হ, এমনিভাবে ভনিতা করে মালা। মালার তামাটে মুখখানে একটু রাঙা দেখায়। আস্তে আস্তে সে জিজ্ঞাসা করে কুবেরকে, হাসপাতালে যে ডাক্তার গোপীর পা ভালো করিয়া দিয়াছে, সে কি গোপীর পাখানার কিছু করিতে পারে না? একবার গিয়া দেখাইয়া আসিলে হয়, কিন্তু কিছু যদি ডাক্তার না করিতে পারে, নাই করিবে। মালার বড় স্বাদ একবার গিয়া দেখাইয়া আসে। কুবের কি বলে? কুবের গম্ভীর হইয়া বলে, তোর পায়ের কিছু হইব না গোপীর মা। কেন হইবে না কেন? মালা জিজ্ঞাসা করে। আহা, একবার দেখাইয়া আসিতে দোষ কি? ডাক্তার যদি বলে কিছু হইবে না, নিজের কানে শুনিয়া আসিয়া মালা নিশ্চিন্ত হইয়া থাকিবে। একবার লইয়া চলুক কুবের তাহাকে। এক ফোঁটা যদি মায়া থাকে তার জন্য কুবেরের বুকে, একবার সে তাকে লইয়া চলুক সদরের হাসপাতালে। কুবের কি বুঝিবে খোঁড়া পায়ের জন্য সারা জীবন কি দুঃখ মালা পুষিয়া রাখিয়াছে মনে? না, লইয়া যাইবে না কুবের? এই গো কুবেরের পাষাণ প্রাণ! মালার চোখে জল আসে। বিনাইয়া বিনাইয়া সে বলিতে থাকে যে মেয়ের জন্য কুবের 10 বার হাসপাতালে যাইতে আসিতে পারে, মালাকে একবার, শুধু একটিবার লইতে তাহার আপত্তি। অনেক পাপ করিয়াছিল আজ জন্মে মালা, তাই এবার এমন কপাল লইয়া জন্মিয়াছে। কোলে ছেলেটাকে মালা মাই ছাড়াইয়া নিচে ফেলিয়া দেয়।
ঘুরিয়া বসিয়া দরজার খুঁটিতে ঠক ঠক করিয়া মাথা ঠোকে আর কাঁদিতে কাঁদিতে আহ্বান করে মরণকে, যে মরণ এমনই নির্দয় যে মালার মতো পোড়া কপালের দিকে ফিরিয়াও তাকায় না। চুপ যা গোপীর মা, চুপ যা। কেন চুপ যাইবে? কুবেরের দরদ আছে নাকি মালার জন্য? সে তো কপিলার মতো ভঙ্গি করিয়া হাঁটিতে পারে না যে তাকে লইয়া কুবের আমিনবাড়ির হাসপাতালে যাইবে, হোটেলে রাত কাটাইয়া আসিবে পরমানন্দে। কুবের বিবর্ণ হইয়া বলে, কি বা কথা কস গোপীর মা, মাইরা ফেলুম কইলাম। তারপর সে সুর বদলাইয়া বলে, হাসপাতালে যাওনের লাইগা কান্দনের কি কাম? এই যাইবা চাস নিয়া যামুনে, যা মুখে লয় কইয়া রাগাইস না গোপীর মা। মালা ফোঁস করিতে করিতে বলে, নিবা নির্যস, নিবা নিমো। কিন্তু মালাকে আমিনবাড়ি নিয়ে যাওয়ার সময় কুবেরের হয় না। হোসেন মিয়ার কাজের এখন অন্ত নাই, অবিরত চালান আসিতেছে, চালান যাইতেছে। এবছর সতেজে ব্যবসা আরম্ভ করিয়াছে হোসেন। মাঝখানে আবার একবার নৌকা লইয়া নারিকেলের ও চোরাই আফিমের চালান আনিতে কুবেরকে সেই নোয়াখালীর উপকূলে যাইতে হইল। এবার আফিম পৌঁছাইতে হইল একটি স্টিম লঞ্চে। লঞ্চে এক সাহেব আসিয়াছিল। হোসেন মিয়াকে কি তার খাতির! আফিমের পুটুলি নিয়া নৌকা চালাইতে এবারও কুবেরের বুকের মধ্যে সমস্ত পথ একটা আতঙ্ক জাগিয়া রহিল। গতবার ফিরিয়া গিয়া হোসেন প্রত্যেক মাঝিকে 10টা করিয়া টাকা বকশিস দিয়াছিল। এবারও দিবে সন্দেহ নাই, কিন্তু টাকার কথা ভাবিয়া কুবেরের এক বিন্দু আনন্দ হইল না। গণেশ জিজ্ঞাসা করে, কি ভাবো কুবিরটা, ঝিমাও কেন? মিয়াবাই আফিম দিছে নাকি? কুবের বলে, চুপ যা বলদ। গণেশ বলে, কুকির মা রূপার পয়সা চায় কুবিরটা, ভাবে কি এবার মিয়াবাই টাকা দিলে দিমু পয়সা গড়াইয়া কুকির মারে। গণেশের খুশি ধরে না। কুবেরের গায়ে ঠেলা দিয়া বলে, হোসেন মিয়ার নায় কাম নিয়া বড় কাম করছো কুবিরটা, টেহার মুখ দেখলাম। কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু নদীবক্ষে চাহিয়া বলে, ওটা কিরে গনসা, পুলিশের লঞ্চ নাকি? হ। কুবের শিহরিয়া বলে, কোন দিকে যায়? আমাগো দিকে আহে দেখি কুবিরটা। কুবির বিবর্ণ মুখে হোসেন মিয়ার কাছে যায়, ফিস করিয়া বলে, পুলিশ লঞ্চ আহে মিয়া ছাপ। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, বইটা ধরো গিয়া কুবির ভাই, হোসেন মিয়া থাকতি কারে ডরাও? নদীর মধ্যে জাল ফেলাইয়া মাল উঠাইব কোন হালার পুত? হ, বিপদ ঘনাইয়া আসিলে আফিমের বান্ডিল নদীর জলে ফেলিয়া দিলেই চুকিয়া গেল, তাই হইবে বোধ হয়। সেই জন্যেই হয়তো হোসেন সর্বদা জলপথে আফিমের চালান নিয়ে আসে। নতুবা নোয়াখালী হোক, চট্টগ্রাম হোক, রেলে স্টিমারে চাঁদপুর আসা ঢের সুবিধা। কুবেরের ভয় কিছু কমে, তবু সুদূর পুলিশ লঞ্চের দিক হইতে দৃষ্টি সে ফিরাইতে পারে না। লঞ্চটি যখন ক্রমে ক্রমে কাছে আসিয়া পাশ দিয়া চলিয়া যায়, কুবের শ্বাসরোধ করিয়া থাকে। একদিন ভোরবেলা বাড়ি ফিরিয়া কুবের মালাকে দেখিতে পাইল না। গোপী বলিল, রাসুর সঙ্গে মালা আমিনবাড়ির হাসপাতালে গিয়াছে। কুবের রাগিয়া বলিল, কার নাই? বাবুগো নাই। 3 দিন নদীর বুকে কাটাইয়া আসিয়াছে। মেজাজ গরম হইয়াছিল কুবেরের। রাগে সে গুম খাইয়া রহিল। গোপী গড়গড় করিয়া ব্যাপারটা বিস্তারিত বলিয়া গেল। মালা কদিন হইতে রাসুকে তোষামত করিতেছিল। কাল মেজবাবু মকদ্দমার জন্য আমিনবাড়ি গিয়াছেন, সেই সুযোগে বাবুকে বলিয়া কইয়া মালা ও রাসুর সঙ্গে গিয়াছে। মেজবাবুর নৌকায় মালা আমিনবাড়ি গিয়াছে? মেয়ের দিকে কুবের কটমট করিয়া তাকায়। গোপী যেন অপরাধিনী। গোপী ভয়ে ভয়ে বলে, লখার লগে গেছে বাবা। সারাদিন কুবের বাড়ি ছাড়িয়া নড়িল না। জীবনটা হঠাৎ তিত হইয়া গিয়াছে কুবেরের কাছে। সমস্ত সকালবেলাটা সে রাগে আগুন হইয়া রহিল। নিধু মাঝি আলাপ করিতে আসলে তাহাকে অকথ্য গালাগালি দিয়া ভাগাইয়া দিল। বিনা দোষে মারিয়া চণ্ডীকে করিয়া দিল আধমরা। তারপর রাগ কমিয়া অপরাহ্নে আসিল বিষাদ। কেবলই মনে হইতে লাগিল কুবেরের, মালা প্রতিশোধ লইয়াছে।
কপিলার সঙ্গে সে কিনা একদিন আমিন বাড়িতে রাত কাটাইয়া আসিয়াছিল, মালা তাই মেজবাবুর সঙ্গে সেই আমিন বাড়িতেই গিয়াছে হাসপাতালে যাওয়ার সেই একই উপলক্ষে ছল করিয়া। সন্ধ্যা হইল, মালা ফিরিল না। অন্ধকারে গা ঢাকা দিয়া আসিল হোসেন। কুবের ছাড়া বড় ঘরখানা হইতে সকলকে সরাইয়া দিয়া ঘরের মাঝখানে খুঁটি বাহিয়া উঠিয়া নিজেই সে চালের খড় ফাঁক করিয়া ছোট ছোট দুটি বান্ডিল লুকাইয়া ফেলিল। খুঁটি বাহিতেও জানে হোসেন, গুণের লোকটার অন্ত নাই। কুবের নীরবেই অদ্ভুত কাণ্ড চাহিয়া দেখিল, কিছু বলিল না। নামিয়া আসিয়া হোসেন বলিল, ডরাইও না কুবির ভাই, ডর নাই। কুবের মূর্ছমানের মতো মাথা নাড়িল। হোসেন বসিল, বলিল যে পুটুলি দুটি যতদিন সে না লইয়া যায় কুবেরের ছুটি। সারাদিন বাড়ি বসিয়া আরাম করিবে কুবের, কেমন? চালে গোজা জিনিস দুটিকে সে পাহারা দিবে বটে, কিন্তু বারবার ওদিকে চাহিবার প্রয়োজন নাই কুবেরের। একেবারে না তাকানোই ভালো। না, ঘরের চালায় কিছুই গোজা নাই কুবেরের। অন্ধকারে গা ঢাকা দিয়া আজ হোসেন তাহার বাড়ি আসে নাই। খুঁটি বাহিয়া উঠিয়া ঘরের চালে কিছুই সে গুজিয়া রাখে নাই। কি ক কুবির ভাই, তাই না? হোসেন মৃদু মৃদু হাসে। হ বলিয়া কুবের সায় দেয়। সকলের চেয়ে বিশ্বাসী, সকলের চেয়ে নিরাপদে সরল পদ্মা নদীর মাঝিটিকে হোসেন মিয়া যেন ভালোবাসে। কত টাকা হোসেন মিয়ার, দূরে দূরে ছড়ানো কত বড় তার ব্যবসা। 11 মাইল লম্বা একটা দ্বীপের সে মালিক। কুবের তো তাহার চাকর, তবু কুবেরের ঘরে ছেঁড়া চাটাইয়ে হোসেন আরাম করিয়া বসে, বন্ধুর মতো গল্প করে কুবেরের সঙ্গে। চেনাই যেন যায় না এখন হোসেনকে। হোসেনের নৌকায় কাজ নেওয়ার আগে কুবের তো তাকে শুধু সঙ্গতিপন্ন বলিয়া জ্বালিত। অসংখ্য উৎস হইতে হোসেনের যে কত টাকা আসে এখন ভাবিতে গেলে কুবেরের মাথা ঘোরে। সে আর গণেশ শুধু জানিয়াছে, কেতুপুরে আর কেউ হোসেন মিয়ার রহস্য জানে না। টাকাওয়ালা মানুষের সঙ্গে মেশে না হোসেন, তাদের সঙ্গে সে শুধু ব্যবসা করে। মাল দিয়া নেয় টাকা, টাকা দিয়া নেয় মাল, মাঝিরা তাহার বন্ধু। অবসর সময়টা সে পদ্মার দিন দরিদ্র মাঝিদের সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দেয়। টাকায় ফাঁপানো ব্যাগ পকেটে নিয়া বর্ষার রাতে নির্জন চালার তলে জীর্ণ চাটাইয়ে শুইয়া নির্বিবাদে সে ঘুমাইয়া পড়ে। সেদিন রাত্রে মালা পরদিন বেলা 12টার সময় হাতের ভরে দুলিয়া দুলিয়া সে গৃহে প্রবেশ করিল। নদীর ঘাট হইতে এতটা পথ এমনিভাবে আসিতে কাপড়খানা তাহার কাদা মাখা হইয়া গিয়াছে। কুবের খাইতে বসিয়াছিল, একবার চাহিয়া দেখিয়া আবার খাওয়ায় মন দিল। ঘরে গিয়া কাপড় বদলাইয়া মালা দাওয়ায় আসিয়া বসিল। কুবের চোখ তুলিয়া তাকায় না, চড়া গলায় পিসিকে আর দুটি ভাত আনিতে বলে। মালা বলে, আগো শুনছ? না, কুবের শুনিতে পায় না, সে বধির হইয়া গিয়াছে। মালা বলে, তুমি তো নিলা না, রাসুর লগে তাই হাসপাতালে গেছিলাম। গোসানি করছ? জবাবের জন্য মালা খানিকক্ষণ অপেক্ষা করে, তারপর সজল কণ্ঠে বলে, ডাক্তার কয় পাও সারণের না আমার। আরও কত কথা মালা বলে, কুবের সারা শব্দ দেয় না। খাইয়া উঠিয়া নীরবে তামাক টানিতে থাকে। গোয়ার কি সহজ কুবের? মালা শেষে রাগিয়া বলে, কেন মাঝি, কেন এত গোসা কেন? কবে কই নিছিলে আমারে? চিরটা কাল ঘরের মধ্যে থাকলাম আমি, এক কদিনের লাগিয়া বেড়াইবার যাই যদি, গোসা করবা কেন? যা বেড়া গিয়া মাইজা কর্তার লগে, হারামজাদি বধ। কি কইলা মাঝি, কি কইলা? তারপর কি কলহই দুজনে বাঁধিয়া গেল। প্রতিবেশীরা ছুটিয়া আসিল, দাঁড়াইয়া দেখিতে লাগিল মজা। শেষে রাগের মাথায় কুবের হঠাৎ কলিকাটা মালার গায়ে ছুড়িয়া মারিল। কলিকার আগুনে মালা ও তার কোলের শিশুটির গা স্থানে স্থানে পুড়িয়া গেল। কাপড়েও আগুন ধরিয়া গেল মালার। সিধুর বোন ছুটিয়া আসিয়া কাপড়খানা টানিয়া খুলিয়া লইল। নিজের কাপড়ের আঁচল দিয়া লজ্জা নিবারণ করিল মালা। দুঃখিনী সে, বড় ছেঁড়া তাহার কাপড়খানা।
স্ত্রী পুরুষে ভিড় করিয়াছে অঙ্গনে। তাদের সামনে পঙ্গু অসহায়া স্ত্রীর এই দশা। মালা দুরবস্থায় আমোদ পাইয়া সকলে হাসিতেছে। কে যেন হাততালি দিল। এতক্ষণে চমক ভাঙিল কুবেরের। লাফাইয়া দাওয়া হইতে নামিয়া গাল দিতে দিতে সকলকে সে বাড়ির বাহির করিয়া দিয়া আসিল। তারপর নিজের একখানা কাপড় আনিয়া দিল মালাকে। ক্রমে ক্রমে শীত কমিয়া আসিল। কেতুপুর গ্রাম ও জেলেপাড়ার মাঝামাঝি খালটা শুকাইয়া গিয়াছে। পদ্মার জলও কমিয়াছে অনেক। ক্রমে ক্রমে মাঠগুলি ফসল শূন্য হইয়া খা খা করিতে লাগিল। পায়ে চলা পথগুলি স্পষ্ট ও মসৃণ হইয়া আসিয়াছে অনেক দিন আগে। আম গাছে কচি পাতা দেখা দিয়াছে। দেখিতে দেখিতে পাখির সংখ্যা বাড়িয়া গিয়াছে দেশে। ঝাঁক বাঁধিয়া বুনো হাঁসের দলকে উড়িতে দেখা যায়। উত্তরাভিমুখী নৌকাগুলি দক্ষিণের জোরালো সমগতি বাতাসে বাদাম তুলিয়া তরতর করিয়া ভাসিয়া যায়। দূরে গেলে অতিথি হাঁসগুলির মতোই রহস্যময় মনে হয় তাদের। মাছ দুধ সস্তা হইয়াছে। পদ্মার চর হইতে কলসি ভরা দুধ আসিয়া বাজারে 4 পয়সা সের বিকাইয়া যায়। শীতে কুকরানো গ্রামগুলি গা মেলিয়াছে। সকাল সন্ধ্যায় মালা কাপড় ভাঁজ করিয়া লক্ষা ও চণ্ডীর শরীর ঢাকিয়া গলায় বাঁধিয়া দেয় না। খালি গায়ে তারা শুকনো ডোবা পুকুরে কাদা খাটিয়া মাছ ধরিতে যায়। ফাটা চামড়া উঠিয়া গিয়া ত্বক মসৃণ হইয়া আসিতেছে সকলের। মালার রং যেন আরো ফর্সা হইয়া আসিয়াছে। এক মুষ্টি যৌবন যেন অতিরিক্ত আসিয়াছে মালার দেহে। মালার দিকে চাহিয়া রাত্রে কুবেরের ঘুম ভাঙে, কোনোদিন গৃহে, কোনোদিন পদ্মার বুকে। রাসুর সঙ্গে গোপীর বিবাহের বন্দোবস্ত কিন্তু হইয়া গিয়াছে বাতিল। এ কীর্তিও হোসেন মিয়ার। সোনাখালির একটি পাত্র হোসেন ঠিক করিয়া দিয়েছে গোপীর জন্য। নাম তার বঙ্কু, বয়স বেশি নয়। এ জগতে বঙ্কুর আপনার কেহ নাই বটে, কিন্তু হোসেন মিয়া আছে। হোসেন মিয়া যার মুরুব্বি, কিসের অভাব তার। পঙ্কু 5 কোটি টাকা পণ দিবে কুবেরকে, গোপীকে গহনা দিবে 3 কোটি টাকা, আর একদিন জেলেপাড়ার সকলকে দিবে ভোজ। এ কথা জানিতে কুবেরের বাকি নাই যে বিবাহের পর নবদম্পতিকে হোসেন ময়নাদ্বীপে লইয়া যাইবে। কিন্তু জানিয়া কি লাভ? হোসেন মিয়ার অবাধ্য কুবের কেমন করিয়া হইবে? তাছাড়া 5 কোটি টাকার মায়া ত্যাগ করিবার সাধ্য কুবেরের নাই। বিবাহ দিলে মেয়ে পরের ঘরে যায়, কাছে অথবা দূরে। গোপী না হয় যাইবে দূরে, অনেক দূরের ময়নাদ্বীপে। হয়তো কখনো একটু মন কেমন করিবে কুবেরের, কিন্তু তার প্রতিকার কি? মন তো অনেক কারণেই কেমন করে মানুষের। খবর শুনিয়া রাসু গালাগালি করিয়া গিয়াছে, বলিয়াছে, কথা দিয়া কথা রাখিল না কুবের, কুবেরের সে সর্বনাশ করিয়া ছাড়িবে। যুগীকে গিয়া রাসু বুঝি ধরিয়াছে। তারপর একদিন শীতল আসিয়া রাসুর সপক্ষে খানিকক্ষণ ওকালতি করিয়া গিয়াছে। বলিয়াছে, টাকা যদি বেশি চায় কুবের, সেটা বলে না কেন? সোনাখালির পাত্র যত টাকা দিতে চায় তাই দিবে রাসু। গ্রামে রাসুর মতো পাত্র থাকিতে দূর দেশে মেয়েকে কুবের পাঠাইবে কেন? কেন? এ কেন জবাব দিবার ক্ষমতা নাই কুবেরের। ময়নাদ্বীপে গিয়া গোপীকে বাস করিতে হইবে ভাবিলে জালে আবদ্ধ ইলিশ মাছের মতো মাঝে মাঝে তারও মনটা কি ছটফট করে না? তবু তাকে এসব বলা মিছে। একদিন গোয়ালন্দে অধরের সঙ্গে কুবেরের দেখা হইয়া গেল। অধর বলিল, কয়েকদিন আগে কপিলার চরডাঙ্গায় আসিয়াছে, কিছুদিন থাকিবে। বাড়ি ফিরিয়া কুবের সেদিন মালাকে বড় দরদ দেখায়। বলে, মালা কতকাল বাপের বাড়ি যায় নাই, ইচ্ছা করে না যাইতে। ইচ্ছা যদি হয় তবে না হয় চলুক মালা কাল, 2-4 দিন থাকিয়া আসিবে। মালা বলে, না, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তাহার নাই। বাপ কি যাইতে বলিয়াছে তাহাকে? এতকাল সে যে যায় নাই, একবার কি দেখিতে আসিয়াছে তাহাকে? মালা কাঁদো কাঁদো হইয়া যায়। বলে, তার মনটা শুধু ওরায় বাপ ভাইয়ের কথা ভাবিয়া, তার জন্য ওদের কোনো দরদ নাই। কেন সে যাইবে বাপের বাড়ি যাচিয়া? কুবের বিপন্ন হইয়া বলে, গেলে দোষী বা কি? বাপের বাড়ি তো বটে, যাচিয়া বাপের বাড়ি যাইতে কাহারও লজ্জা নাই।
কালই চলুক মালা, দুদিন একদিন পরেই ফিরে আসিবে। এবার মালা সন্দিগ্ধ হইয়া বলে, যাওনের লাইগা জিদ করো কেন মাঝি? জিদ কিবা? দরদ কইরা কইলাম, জিদ। মালার উপর রাগের সীমা থাকে না কুবেরের। চরডাঙ্গা যাওয়ার তো আর কোনো ছুতা তাহার নাই। জামাই অকারণে শ্বশুরবাড়ি গেলে দোষ অবশ্য কিছুই হয় না, কিন্তু এখন কপিলা ওখানে আছে। হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটিলে কে জানি কে কি ভাবিয়া বসিবে। বসিয়া বসিয়া কুবের উপায় চিন্তা করে আর ক্রুদ্ধ চোখে মালার দিকে চাহিয়া থাকে। আজ বসন্তের আদর্শ আবহাওয়া আসিয়াছে কেতুপুরে। দোলের উৎসব হইবে কাল। লক্ষা ও চণ্ডী আবির কিনিয়া আনিয়া আজই অঙ্গনে খানিক ছড়াইয়াছে। বিকালে পদ্মার ঘাটে নৌকার তদবির করিতে গিয়া কুবেরের আরও মন কেমন করিতে থাকে। কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয়, তার ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা। পেট ভরিয়া খাইতে পাইয়া শরীরটা কুবেরের ভালো হইয়াছে। খাদ্য যতটুকু শক্তি দিত আগে ব্যয় করিতে হইত তাহার 10 গুণ। এখন সেটা শুধু বন্ধ হয় নাই, বিশ্রামও জুটিয়াছে অনেক। মনেরও যেন তাতে ব্যাকুল হওয়ার ক্ষমতা বাড়িয়াছে এবং কমিয়া গিয়াছে দুর্বল অভিমান। সিদ্ধি বা আপনির নেশার মতো আগে যা কুবেরের মনকে অনেকটা শান্ত করিয়া রাখিত। নৌকায় বসিয়া কুবের যেন ভুলিয়া যায় যত নিষ্ঠুরতা করিয়াছে কপিলা, যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলিয়াছে তার সঙ্গে। মনে করে শুধু কপিলাকে, কপিলার লীলা চাপ পড়ল, কপিলার হাসি ও ইঙ্গিত, তেলে ভেজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি। আর মনে পড়ে শ্যামাদাসের উঠানে ভোরবেলা গোবর লেপায় ব্যস্ত কপিলাকে। মালাকে বলিবার অনুরোধ মেশানো তার শেষ সকাতর কথাগুলি। কেন আইছিলা মাঝি? জিজ্ঞাসা করিয়াছিল না কপিলা? ও জিজ্ঞাসার মানে কুবের বোঝে। আবার তাই যাইতে চায় কুবের কপিলার কাছে। এখনই যাইতে চায় শস্যহীন শুকনো মাঠগুলি ঊর্ধ্বশ্বাসে পার হইয়া চরডাঙ্গায় কপিলা যেখানে চুল বাঁধিতেছে। কুবেরকে দেখিয়া তার বোতলটি কাত করিয়া আরও খানিকটা তেল মাথায় ঢালিবে কপিলা। তার উত্তোলিত দুটি বাহু, মুখে ছলনা ভরা হাসি, বসিবার দুর্বিনীত ভঙ্গি সব পাগল করিয়া দেবে কুবেরকে। ঘাটে আরও নৌকা আছে, মাঝি আছে। এখানে থাকিতে ভালো লাগে না কুবেরের। বাড়ি ফিরিতেও ইচ্ছা হয় না। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করে, ভাঙিয়া পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির ওপর দিয়া। চলিতে চলিতে একসময় 10-12 হাত ডাঙা তাকে সঙ্গে করিয়া ধসিয়া পড়ে নিচে। শীতের পদ্মার জল যেখান হইতে হাত 15 পিছাইয়া গিয়াছে। মাটির একটা চাপড়াই বুঝি মাথায় আঘাত দিয়া কুবেরকে অজ্ঞান করিয়া দেয়। মিনিট 10 পরে চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এ বুঝি কপিলারই এক কৌতুক। তারপর কষ্টে উঠিয়া বসিয়া সে নির্ঝুম হইয়া থাকে। শেষবেলার সূর্য যেন পদ্মাকেও নিঝুম করিয়া দিয়াছে। দূরের নৌকাগুলি এবং আরও দূরে স্টিমারটি যেন হইয়া গেছে গতিহারা। বাতাসের জোর নাই, নদীর ছলাৎ ছলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো করিয়া বুঝিতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপটিপ করিতেছে। মাথার বাঁ পাশটা দিয়ে একটু রক্তও পড়িয়াছে। তাই বলিয়া কেবলই এখন মনে আসিতে থাকিবে কেন গণেশের সেই গান, পীড়িত কইরা জইলা গলাম সই আলো সই। কার সঙ্গে পীড়িত করিয়া জ্বলিয়া মরিতেছে কুবের? কপিলার সঙ্গে। ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত। ছেলে মানুষ নাকি কুবের? পদ্মায় স্নান করিয়া কুবের বাড়ি ফিরিল। ভাত খাইতে বসিয়া হঠাৎ কুবের বলিল, চরডাঙ্গা যাবি লখা? যামু বাবা যামু। কাল বিয়ানে মেলা দুম। এ ফন্দি মন্দ নয়। দোলের উৎসবে মামা বাড়ি যাইবে ছেলেরা। একা তো যাইতে পারিবে না তারা, কুবের তাই সঙ্গে যাইবে। কেহ টেরও পাইবে না কিসে কুবেরকে টানিয়া আনিয়াছে চরডাঙ্গাতে। মালা বলিল, আগো নিয়া যাইবা তো আমারেও নিয়া চলো।
কুবের বলল, না তরে নিমু না। যাবি না কইলি কেন? কুবের বাঁচিয়াছে, মালাকে লইয়া চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হইয়া ভালোই করিয়াছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বাঁচিয়া গেল। মালা এখন যাইতে চায়। ছেলেদের লইয়া কুবের যদি সত্য সত্যই যায় চরডাঙ্গা, তবে আর সে যাইবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলিয়াছিল বলিয়াই তো প্রথমটা সে রাজি হয় নাই। মালা স্বামীর তোষামত আরম্ভ করে। রাত্রে খানিক রাগারাগি কাঁদাকাটা করিতেও ছাড়ে না। কিন্তু কুবের অটল। যাইবে না বলিল কেন মালা? কুবের যখন তোষামত আরম্ভ করিয়াছিল, বাহাদুরি করিয়া তখন যাইতে অস্বীকার করিল কেন? মরিয়া গেলেও কুবের তো তাকে চরডাঙ্গায় লইবে না। কুবেরের গো মালা জানে না কি ভাবিয়াছে সে কুবেরকে। রাত্রি থাকিতে উঠিয়া লখা ও চণ্ডীকে টানিয়া তুলিয়া কুবের রওনা হইয়া গেল। মাথা কপাল কুটিয়া যাওয়ার জন্য কাঁদিতে লাগিল মালা। কুবের ফিরিয়াও তাকাইল না। সকাল সকাল তাহারা পৌঁছিল চরডাঙ্গায়। হাঁটিতে হাঁটিতে ছেলে দুটোর পা ব্যথা হইয়া গিয়াছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করিয়া চলিতে হওয়ায় কুবেরের ধরিয়া গিয়াছে হাঁপ। শ্বশুরবাড়ি দাওয়ায় বসিয়া গামছা দিয়া সে ঘাম মুছিতে লাগিল। একটু পরে কপিলা একখানা পাখা আনিয়া দিল। কুবের খুশিয়া বলিল, আসুস কিবা কপিলা? কিবা দেখো, কাহিল যেন লাগে তরে। হ, কাহিল হইছি। কুবের ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করে, কেন রে কপিলা, অসুখ নিকষছে তোর? মন্ডার অসুখ মাঝি, তোমার লাগিয়া ভাইবা ভাইবা কাহিল হইছি। বলিতে বলিতে আঁচলের আড়াল হইতে হাত বাহির করিয়া একবার চুন হলুদ কপিলা কুবেরের গায়ে ঢালিয়া দেয়। হাসিয়া গলিয়া পড়ে কপিলা। কুবের মূরের মতো চাহিয়া থাকে। আনন্দ অথবা দুঃখ কিসের তাহার রোমাঞ্চ হয় সে বুঝিতে পারে না। কেতুপুরে থাকিবার সময় এমনিভাবে হাসিত কপিলা। আকুর টাকুরে শ্যামাদাসের বাড়িতে এই হাসির আভাসও কপিলার মুখে সে দেখিতে পায় নাই। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাহিরে আসে। লখা ও চণ্ডীকে সঙ্গে করিয়া কপিলা চলিয়া যায় ভিতরে। শ্যামাদাসের কাছে বৈকুণ্ঠ ময়নাদ্বীপের কথা শুনিয়াছে। সে সেই কথা আরম্ভ করিল। কথায় কুবেরের মন ছিল না। সে অন্য মনে বৈকুণ্ঠের কথা জবাব দিয়া গেল। রং ও কাদা নিয়া গ্রামে দোলের উৎসব চলিয়াছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষাভুষা জেলের মাঝির পাড়া এটা। এখানে রঙের বড় অনটন। অনেক বেলায় কাদামাখা মূর্তিসমূহের একটা শোভাযাত্রা পাড়া হইতে গ্রাম প্রদক্ষিণ করিতে বাহির হইল। গাধার মতো ক্ষুদ্রকায় একটা ঘোড়ার উপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসিয়া আছে। গলায় তাহার ছেঁড়া জুতোর মালা, গায়ে গোটা দশেক ছিন্ন ভিন্ন জামা, চারিদিকে লড়বড় করিয়া ঝুলিতেছে অনেকগুলি ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়া যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের, বৈকুণ্ঠ ও অধরকে কাদা মাখাইয়া দিয়া গেল। অধর ভিড়িয়া গেল দলে। তাথই তাথই নাচ, ছুটাছুটি হইচই, ডোবা পুকুরের পাক তুলিয়া যাকে খুশি ছুড়িয়া মারা, আনন্দ বটে দোলের। খানিক ইতস্তত করিয়া লখা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দিবার জন্য ছুটিয়া গেল। কুবেরের বারণ কানেও তুলিল না। কাদা ধুইয়া স্নান করিয়া আসিবার উদ্দেশ্যে কুবের গেল পুকুরে। কপিলা বুঝি টের পাইয়াছিল। খানিক পরে সেও পুকুর ঘাটে আসিয়া হাজির। আমারে রং দিলা না মাঝি? পাক দিব কপিলা, রং তো নাই। দূর, রং নাই, পাক দিবার চাই। দিও না মাঝি পাক, দিও না কইলাম। পাক দিতে বারণ করে কপিলা, কিন্তু পা পিছলাইয়া কাদা মাখিয়া জলে সে গড়াইয়া পড়ে। হাটের থেলায় কলসি ভাসিয়া যায় কুবেরের দিকে। কপিলা বলে, ধরো মাঝি, কলসি ধরো। বলে, আমারে ধরো কেন, কলসি ধরো। হ, ভীত চোখে চারিদিকে চাহিয়া কলসির মতোই আলগোছে কপিলা ভাসিয়া থাকে। তেমনি ত্রাসের ভঙ্গিতে স্তন দুটি ভাসে আর ডোবে। চোখের পলকে বুকে কাপড় টানিয়া হাসিবার ভান করিয়া কপিলা বলে, কথা যে কও না মাঝি। কুবের বলে, তল লইগা দিবার এত পরান্ডা পোড়ায় কপিলা। কপিলা চোখ বুঝিয়া বলে, কেন মাঝি কেন, আমারে ভাবো কেন? স্বামীর ঘরে গেছি না আমি? আমারে ভুইল মাঝি, পুরুষের পরাণ পড়ে কয়দিন।
গাঙে জলে নাও ভাসাইয়া দূর দেশে যাইও মাঝি, ভুইল আমারে ছাড়ো মানুষ আহে। সাঁতার দিয়া কপিলা কলসি ধরিয়া আনে, কাপড় ঠিক করিয়া ভরা কলসি কাকে তুলিয়া পিছল ঢালু পার বাহিয়া উপরে উঠিয়া যায়। ফিরিয়া একবার তাকায় কপিলা, ভরা কলসির জল খানিকটা উছলইয়া পড়ে। দুপুরে খাইয়া উঠিয়া কুবের বলে, লখা চণ্ডী চল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হইয়া বলে, আইজ ফিরাইলা যে, মাইনসে থাকে তোর বাপের বাড়ি? পথ হাঁটিয়া হাঁটিয়া লখা ও চণ্ডী আধমরা হইয়া গিয়াছিল। কুবেরও কম শ্রান্ত হয় নাই। জিরাইয়া জিরাইয়া গ্রামে পৌঁছিতে তাহাদের সন্ধ্যা পার হইয়া গিয়াছিল। লখা ও চণ্ডী দুটি দুটি ভাত খাইয়া শুইয়া পড়িল। কপিলা চরডাঙ্গায় আসিয়াছে, তাদের মুখে এ খবর শুনিয়া মালা গম্ভীর হইয়া গেল। কুবেরকে আর সে কিছুই জিজ্ঞাসা করিল না। খোড়া পাটি ত্রাণ করিবার চেষ্টাতেই বোধ হয় এবার তার মুখখানা হইয়া গেল বিকৃত। কপিলা চলিয়া যাওয়ার পর হইতে নিজের পঙ্গুতা সম্বন্ধে মালা সচেতন হইয়া উঠিয়াছে। কুকরানো শীর্ণ পাটিকে সে মাঝে মাঝে সিধা করিবার চেষ্টা করে, দুহাতে মাঝে মাঝে পাটিকে ঘষিতে থাকে সজোরে। জন্ম হইতে অভ্যস্ত বিকলাঙ্গটি এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করিয়াছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। কপির বিবাহের আগে ওখানে একখানা ঘর তুলিবার কথা ভাবিতেছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারে এখন একটু মন্দা পড়িয়াছে, বাড়িতে থাকিবার সময় পায় কুবের। চরডাঙ্গা হইতে ফিরিবার পরদিন সে ঘর তুলিবার জন্য বাবুদের অনুমতি আনিতে গেল। কুবের কি জানিত অনুমতির জন্য মেজবাবুর কাছেই তাহাকে দরবার করিতে হইবে? নিচু হইয়া প্রণাম করিয়া জোর হাতে মেজবাবুর সামনে দাঁড়াইতে হইল কুবেরকে। করুণ কণ্ঠে জানাইতে হইল আবেদন, ঘর তুলিবে কুবের। খুব টাকা হইয়াছে নাকি কুবেরের? মেজবাবু হাসিয়া কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হইয়া বসিবার অনুমতি কুবের পায়, কিন্তু যুক্ত কর মুক্ত করিবার নিয়ম নাই। জেলে পাড়ার খবর জিজ্ঞাসা করেন মেজবাবু, কে কেমন আছে, কার কেমন অবস্থা, কিরকম মাছ পড়িতেছে এবছর। জেলে পাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবু যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করিয়া মাঝিদের জীবনগুলি উন্নততর করিবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলিয়াছিলেন। শিক্ষা মাঝিরা পায় নাই, মাঝিদের বৌঝিরা শুধু পাইয়াছিল দুর্নাম। গ্রামে গ্রামে খবর উঠিয়াছিল যে কেতুপুরের মেজকর্তা জেলেপাড়ার ঘরে ঘরে রমণী চাখিয়া বেড়াইতেছেন। জেলেপাড়া মেজবাবুর প্রণয়িনীর উপনিবেশ। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারুর সঙ্গে দেখা হইলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ভাঙা কুটিরে গিয়া সময় যাপন করিবার সময়েও যে দুস্তর ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবু থাকিয়া গিয়াছিল, কোনো মন্ত্রে তা ঘুচিবার নয়। মাঝিরা বিব্রত সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিল। ভালো করিবার খেয়ালে বড়লোক কবে গরিবের হৃদয় জয় করিতে পারিয়াছে। মেজবাবু তো হোসেন মিয়া নয়। দুর্নীতি, দারিদ্র, অন্তহীন সরলতার সঙ্গে নিচু স্তরের চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভর অন্ধ ধর্মবিশ্বাসের সঙ্গে অধর্মকে অনায়াসে সহিয়া চলা, এসব যাদের জীবনে একাকার হইয়া আছে, পদ্মার বুকে নৌকা ভাসাইয়া যারা ভাবুক কবি, ডাঙ্গায় যারা ছোট লোক গরিব, মেজবাবু কেন তাদের পাত্তা পাইবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবু চেয়ে বেশি টাকা উপার্জন করিয়াও যার মাঝিত্ব খুশিয়া যায় নাই। মালার কথাও মেজবাবু জিজ্ঞাসা করিলেন। মালার পায়ের যে চিকিৎসা চলিতেছিল, কি হইল তার? তারপর ফাঁকা জমিটুকুতে ঘর তুলিবার অনুমতি দিয়া কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করিয়াছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজাগরটা? কি কইব, তোর কথা জিগাইল? নায় তুইলা আবার তোরে হাসপাতালে নিয়ে যাইব কইল গোপীর মা। গোয়ার কি সহজ কুবের, গো ধরিলে আর তো সে তাহা ছাড়িবে না। মেজবাবুর নৌকায় মালা যে আমিনবাড়ি গিয়াছিল, কতকাল যে সে কথা মনের মধ্যে পুষিয়া রাখিবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হইয়া যাইবে, বিকল পাটির মতো সর্বাঙ্গ শীর্ণ হইয়া আসিবে তাহার, তখনও একথা ভুলিবে না কুবের।
কলহ করিয়া মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের, কিন্তু এ বিষয়ে কুবের কঠোর, নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তাহার ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবন তারই বক্ষের আশ্রয়ে আজও উথলিয়া ওঠে, কিন্তু আমিনবাড়ি যাওয়ার জন্য অম্লান বদনে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রেই হয়তো কুবের মালাকে বুকে জড়াইয়া মিঠা মিঠা কথা বলিবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়াইয়া জুড়াইয়া কি যে মধুর হইয়া উঠিবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাইবে মালাকে মেজবাবুর কথা তুলিয়া। এমনই প্রকৃতি পদ্মা নদীর মাঝির। ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। খড়তলা শেষ হইতে দিন 10 সময় লাগিল। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিবাহ হইয়া গেল গোপীর। কপিলা আসিল বিবাহে। সে না আসিলে বিবাহের কাজ কে করিবে? মালা তো পঙ্গু। কুবের খুশি হইয়া বলিতে লাগিল, আইসোস কপিলা, আইসোস। কুবের যেন ভুলিয়া গিয়াছে চরডাঙ্গার পুকুরের জলে কি কথা তাহার হইয়াছিল কপিলার সঙ্গে। কিন্তু কপিলা সব মনে পড়াইয়া দেয়। সরিয়া সরিয়া পালাইয়া বেড়ায় কপিলা। ঢেকি ঘরের ভিতরে দাঁড়াইয়া কুবের ইশারা করিয়া কাছে ডাকিলে মুখ ঘুরাইয়া থাকে। এ তো ছলনা নয়, খেলা নয় কপিলার। কি যেন ভাবিয়া আসিয়াছে কপিলা এবার। বড় সে গম্ভীর, একটু হাসি, দুটি কথার কাঙাল কুবের। কপিলার হাসি কই, কথা কই কপিলার মুখে? হলুদ মাখিতে মাখিতে হলদে হইয়া বিবাহ হইয়া গেল গোপীর। বরকনেকে কুবের পদ্মায় নৌকায় তুলিয়া দিল। গোপী আবার ফিরিয়া আসিবে। হোসেন মিয়া তাড়াতাড়ি নাই। বঙ্কু গোপী 2 মাস দেশে থাক, তাতে সে আপত্তি করবে না। বিবাহের পরই কপিলার ফিরিয়া যাওয়ার কথা ছিল, কি ভাবিয়া সে রহিয়া গেল। কদিন পরে শ্যামাদাস আসিয়া তাকে আকুর টাকুর লইয়া যাইবে। দিন 2 পরে কুবেরকে হোসেন মিয়ার একটি চালান আনিতে যাইতে হইল। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বাঁধিয়া সে পাট বোঝাই করিল নৌকায়। তারপর দেবীগঞ্জ ফিরিয়া আসিল অনেক রাত্রে। সকলে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। অত রাত্রে কেতুপুরে ফিরিতে রাজি হইল না। কুবেরের মন পড়িয়াছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করিল গ্রামের দিকে। নদীতে জেলে নৌকার আলোগুলো ইতস্তত সঞ্চালিত হইতেছে। মাছ ধরিবার কামাই নাই পদ্মায়। চলিতে চলিতে কত কি ভাবে কুবের। কারো ঘুম না ভাঙাইয়া কপিলাকে কি তোলা যাইবে না? আর কিছু চায় না কুবের কপিলার কাছে। গোপনে শুধু দুটার সুখ দুঃখের কথা বলিবে, একটু রহস্য করিবে কপিলার সঙ্গে। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হইয়া দাঁড়াইয়া কপিলা টিটকারি দিবে তাকে। ধরিয়া নোয়াইয়া দিতে গেলে বসিয়া পড়িবে কাদায়। চাপা হাসিতে নির্জন নদী তীরে তুলিয়া দিবে রোমাঞ্চ। আর কিছুই কুবের চায় না। কেতুপুরের ঘাটে পৌঁছাইয়া কুবেরের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরিয়া গেল। গলা শুকাইয়া গেল কুবেরের। স্পষ্ট সে দেখিতে পাইল সাদা কাপড় পরিয়া এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়াইয়া আছে। কোনো দিকে মানুষের সাড়া নাই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করিয়া আছড়াইয়া ভাঙা তীরকে ভাঙিবার চেষ্টা করিতেছে। নদীর জোর বাতাসে সাদা কাপড় উড়িতেছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলিল, ক্যাডা খাড়াইয়া আসো গো, ক্যাডা? নদীর দিকে মুখ করিয়া রমণী দাঁড়াইয়াছিল। কুবেরের গলার আওয়াজে চমকাইয়া অস্ফুট শব্দ করিয়া উঠিল। তারপর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, ক্যাডা? মাঝি আইলা? কুবের অবাক হইয়া বলিল, কপিলা, দুপুর রাইতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে আসিল, বলিল, ডরাইছিলাম মাঝি। তারপর আরও কাছে আসিল কপিলা। কুবেরের বক্ষের আশ্রয়ে সে কাঁদিতে লাগিল। কাঁদিতে কাঁদিতে বলিল, বড় বিপদ হইয়াছে আজ। আজ বিকালে হঠাৎ পুলিশ আসিয়া বাড়ি তল্লাশ করিয়াছে কুবেরের। ঢেকি ঘরের পাটখড়ির বোঝার তলে প্রীতম মাঝির চুরি দেওয়া ঘটিটা পাওয়া গিয়াছে। বাড়ি ফিরিলেই চৌকিদার ধরিবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে আসিয়া বসিয়া আছে। কুবের ফিরিলে সতর্ক করিয়া দেবে। কুবেরের মুখে কথা সরিল না। অনেকক্ষণ পরে সে বলিল, রাসুর কাম। সর্বনাশ করব কইছিল না রাসু, রাসুর কাম।
কি করবা মাঝি? কে জানে কি করিবে। বিপদে আপদে মুখ চাহিবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়া দাঁড়াইবে। ঘাটে হোসেনের নৌকা বাঁধা আছে দেখিয়া কুবের একটু আশ্বস্ত হইল। কপিলার চোখ মুছাইয়া দিল কুবের, বলিল, বাড়ির যা কপিলা, তুমি কি করবা? হোসেন মিয়ারে বৃত্তান্ত কই গিয়া, দেখি স্যায় কি কয়। আমি লগে যামু মাঝি। বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাহাকে বাড়ি পাঠাইতে পারিল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলিতে হইল না, খবর সে আগেই শুনিয়াছে। লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া সে ভাবিতে ভাবিতে বলিল, ময়নাদ্বীপে যাবা কুবির, চুরি আমি সামাল দেব। আমি চুরি করি নাই মিয়া। তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরাই মাল যখন বাহির হইয়াছে কুবেরের ঘরে, চোরকে সেখানে মাল রাখিয়া আসিতে কেহ যখন দেখে নাই, কে বিশ্বাস করিবে কুবেরের কথা? বাহিরের কেহ শত্রুতা করিয়া দেখিয়া যাইতে পারে এমন কোনো স্থানে মাল বাহির হয় নাই, একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়াছে। তাছাড়া গরিব নয় কুবের। বিবর্ণ মুখে কুবের মাথা হেঁট করিয়া থাকে। ঘুমটার ভিতর হইতে সজল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মনীষ তামাক সাজিয়া দিয়া যায় হোসেনকে। তামাক টানিতে টানিতে হোসেন জিজ্ঞাসা করে, যাবে ময়নাদ্বীপে? ঘাড় নাড়িয়া কুবের সায় দেয়। চোখ বুঝিয়া হোসেন ব্যবস্থার কথা বলিয়া চলে। আজ এই রাত্রেই রওনা হইয়া যাক কুবের। স্ত্রী পুত্রের জন্য ভাবনা নাই কুবেরের। হোসেন রহিল। পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছাইয়া দিবে। কেন কাঁদে কেন কুবের? ময়নাদ্বীপ তো নিজের চোখে সে দেখিয়া আসিয়াছে। সেখানে গিয়া বাস করিতে হইবে বলিয়া কান্নার কি আছে? তামাক শেষ করিয়া হোসেন উঠিল। বাহিরের একটা করে 7 জন মুসলমান মাঝি ঘুমাইয়াছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করিয়া সকলে নদীর ঘাটের দিকে চলিল। কুবের ও কপিলা চলিতে লাগিল সকলের পিছনে। কপিলা চুপি চুপি বলে, না গেলাম আজি, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া ময়নাদ্বীপে আমারে নিবই নিব কপিলা। একবার জেল খাইটা পার পামু না, ফিরে আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটি নোঙর করা ছিল। একজন মাঝি ঘুমাইয়াছিল নৌকায়, তাকে ডাকিয়া তুলিলে সে নৌকা তীরে ভিড়াইল। কুবের নীরবে নৌকায় উঠিয়া গেল, সঙ্গে গেল কপিলা। ছইয়ের মধ্যে গিয়া সে বসিল। কুবেরকে ডাকিয়া বলিল, আমারে নিবা মাঝি লগে? কপিলা চলুক সঙ্গে। একা অত দূরে কুবের পাড়ি দিতে পারিবে না। শেষ হলো পদ্মা নদীর মাঝি। উপন্যাসটি ধারাবাহিকভাবে পড়লেও অসম বিভাজন রয়েছে। বেশ কিছু ত্রুটি বিচ্যুতি সহ পাঠ শেষ করলাম। এ আমার প্রথম প্রয়াস। আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের আনুকূল্য পেলে ভবিষ্যতে আরও যত্নবান হয়ে অগ্রসর হওয়ার আশা রেখে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।